এন্ড সেটা দেওয়া, সেটা তোমাদের সুবিধার জন্য আপলোড করা থাকে, পাবলিকলি অ্যাভেলেবেল থাকে। আম, দেখতে পারো, মানে দেখতে পারো মানে দেখতে হবেই হয়তো, ঠিক আছে। আজকে হয়তো তেমন কিছু পড়া, খুব বেসিক জিনিসই পড়া হবে আর কি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, ওকে, যে হচ্ছে 14th of February 2026। ওকে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা তাহলে দেখি ব্যাপারটা কি। আমরা যেটা যেভাবে পড়বো তার জন্য ওরাও যে বইটা ফলো করে, ঠিক আছে, আমরা এখানেও সেই বইটা আহ, নাম লিখছি। সেটা হচ্ছে যে, মানে জানো হয়তো আমার মার সাথে মনে হয় কথা হয়েছিল, জানে বোধহয়। সেটা হচ্ছে এই ছায়া প্রকাশনী, ঠিক আছে। ছায়া প্রকাশনী, ক্লাস 11টাই আপাতত এনাফ, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানেই যা আছে মোটামুটি, মানে এই বইটা সামনে রাখার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে আমি যে সিকোয়েন্সটা ধরে পড়াবো, অর্থাৎ যেটার পর যে যে চ্যাপ্টারের পর যে চ্যাপ্টার পড়াবো, সেই সিকোয়েন্সটা এই বইতে মোটামুটি মেনটেন হয়। এবং আরেকটা কারণ হচ্ছে যে এই বইটার মধ্যে যা জিনিসপত্র, যে ধরনের টপিক বা ইত্যাদি লেখা আছে, সেটা আমরা যা পড়াবো সেটা কভার করে যাবে, ফলে তুমিও পড়তে পারবে। এবং তারপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম ইত্যাদি প্রভৃতি সেগুলো করা যাবে। এবং যদি আমি ধরে নিই যে ফাইনাল গোলটা হচ্ছে ওই নিট বা জেই, দুটোর মধ্যে কোনো একটা, যদি আমি সে ফাইনাল গোলটা, মানে ওই ফাইনাল গোলটাকে আমি এখন খুব একটা পাত্তা দিতে রাজি নই, কিন্তু যদি আমি ওটা ধরেও নিই, তাহলে এই বইগুলো ওই সিলেবাসে, ওই সিলেবাসকে মাথায় রেখেই লেখা, এবং এই বইয়ের শেষে ওই ওইরকম কোশ্চেন অ্যান্সার ইত্যাদি প্রভৃতি সেগুলোও থাকে। এখনই আমরা খুব কোশ্চেন অ্যান্সার করতে যাবো তা নয়, যাবোই না আর কি দাদা। তো এই বইটি আহ তুমি মানে এক্ষুনি এক্ষুনি না হলেও আস্তে ধীরে জোগাড় করে নিও, ঠিক আছে। পাওয়া যায়, প্রচুর অ্যাভেলেবেল বই এটা, ঠিক আছে। ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন দুটোই পাওয়া যায়। তো এইবারে আসি যে আমরা মোটামুটি পড়তে কি চাইছি, ঠিক আছে। তো আমি, মানে যেহেতু সোহম, সোহিনী, রিধান, ওদের রিধান একটু পরে ভর্তি হয়েছিল, ওদের ক্ষেত্রেও দেখেছি যে আমরা অনেক কিছু জিনিসই বুঝি, যেটা একটু এগিয়ে থাকাই আর কি, মানে ক্লাস 6-7 এর স্টুডেন্টদের সাধারণভাবে তারা যতটুকু জানে, তোমরা, মানে তোমাকেও আমি এই ব্র্যাকেটে ধরে বলছি যেহেতু তোমরা একই জায়গায় পড়াশোনা করেছো, যে তার থেকে একটু বেশি জানো। বাট ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আমি খুব বেসিক জায়গা থেকেই শুরু করব। ফলে আমি একদম প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ সায়েন্স, ঠিক আছে। হুম। এইখানে মানে এই ফান্ডামেন্টালস অফ সায়েন্সে আমরা যেগুলো তোমরা আগেও পড়েছো, যে ইউনিটস, মানে প্রথম প্রশ্নটা তো এটা দিয়ে শুরু হবে যে হোয়াট ইজ সায়েন্স। হুম। অ্যান্ড তারপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি কে আমরা কিভাবে মেজার করি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো চলবে। অ্যান্ড দেন এই ফান্ডামেন্টালস অফ সায়েন্স বলতে বা বেসিক্স অফ সায়েন্স, এইটা কিছুদিন কথা বলার মধ্যে, 1-2 দিন, দুটো ক্লাস কি তিনটে ক্লাস হয়তো কথা বলবো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে। অ্যাটমিক স্ট্রাকচারের পর যাব পিরিয়ডিক টেবিল। মানে তোমাদের যে ফরম্যাটে ওইখানে পড়েছো বললে যে এলিমেন্টস, কি কি যেন দুটো চ্যাপ্টার নাম বললে? এলিমেন্টস, কম্পাউন্ডস এন্ড মিক্সচার্স। হ্যাঁ, আমরা ওভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করব না। কেন করব না, তার কারণটা হচ্ছে যে, মানে আমি চট করে চাইলে তোমাকে 50টা এলিমেন্টের নাম লিখে দিতে পারি, তার অ্যাটমিক নাম্বার ইত্যাদি, এগুলো তোমরা আগে পড়েওছো হয়তো, মানে ওখানে পড়েছো মানে ওগুলো এইগুলোই পড়েছো, যে দিস ইজ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরিয়াম, হ্যাঁ। বেরিলিয়াম, বোরন, এক্সেট্রা এক্সেট্রা, এদের অ্যাটমিক নাম্বার এত, অমুক তমুক। এবং তারপরে আবার এদেরকে কম্বাইন করে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করা। এবার এই জিনিসটা আমার নিজের খুব আরবিটারি লাগে। মানে আমি এমন কিচ্ছু পড়াবো না এখানে যেটা আমি
নিজে যখন পড়েছি ছোটবেলায়, তোমাদের থেকে অনেক বড় বয়সে পড়েছি এক অর্থে, তার কারণ হচ্ছে যে ওই আর কি, এত না তো এত বুদ্ধিমান বা এত ভালো কোয়ালিটি স্টুডেন্ট ছিলাম আমি না। আম, আমরা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করেছি সেখানে এত অ্যাডভান্সলি কেউ চিন্তা করতো বা পড়াতো। ক্লাস 6 আমরা খুবই খুবই বেসিক জিনিস পড়েছি। বাট যখন ক্লাস 9, 10, 11, 12-এও গিয়ে ওগুলো ফেস করেছি, ওই এই যে আরবিটারি ওয়েতে পড়ানো, স্কুল টুলগুলোতে এইসবই পড়ানো হতো, তো সেই আরবিটারিনেস ছাড়াই আমাকে মানে আমি শিখতে পেরেছি কিছু জায়গা থেকে। তো আমার অ্যাপ্রোচটা সবসময় এটা থাকবে যে বেসিক জায়গা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে করে ওই জায়গায় আসা। ফলে বেসিক জায়গায় ডেভেলপ করতে গেলে পরে আমাদেরকে এই যে তুমি অ্যাটম মানে এলিমেন্টস পড়বো, এলিমেন্টস মানে দে আর অ্যাটমস, ঠিক আছে? তো অ্যাটম ব্যাপারটা কি, এই যে এলিমেন্টস পড়তে গিয়ে তার অ্যাটমিক নাম্বার পড়ি, আমরা মাস নাম্বার পড়ি, ঠিক আছে? তারপরে আইসোটোপ, এগুলো পড়েছি, আইসোটোপ শুনেছি। হ্যাঁ, আইসোটোপ পড়েছিলাম। হ্যাঁ, এগুলো যে আমরা আরবিটারিলি পড়ি, এইগুলোর মিনিংটা বোঝা যাবে না যদি না আমরা অ্যাটমিক স্ট্রাকচার বুঝি, বিকজ দিজ আর অল রিলেটেড টু অ্যাটমস, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার ইজ সামথিং রিলেটেড টু অ্যাটম, মাস নাম্বার ইজ রিলেটেড টু অ্যাটম, অ্যান্ড অল সর্টস অফ থিং, ঠিক আছে? আমার এখানে পড়ার মূল জায়গাটাই হচ্ছে এটা, যে আমি যেভাবে সায়েন্সকে দেখি, তাতে করে সায়েন্সে কোনো কিছু আরবিটারিলি পড়ার, শোনার, বোঝার কোনো দরকারই নেই, ঠিক আছে? যে আমি এরা খানিকটা মুখস্থ করে নিলাম, এটা এরকম হয়, এইটা এরকম হয়, এই কথার কোনো মানে নেই। দিস ইজ নট ডগমা। ডগমা বোঝো? না। ডগমা মানে হচ্ছে সেট অফ রুলস, ঠিক আছে? দিস ইজ আচ্ছা। সায়েন্স ইজ নট ডগমা, যে 5টা রুল আছে, এই রাস্তায় চলতে গেলে বাঁ দিক দিয়ে চলতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতে হবে। না, সায়েন্সকে লোকে এটা ভুল করে, যেহেতু আলটিমেটলি সায়েন্সে কতগুলো ল থাকবে, কতগুলো ফর্মুলা থাকবে, এক্সেট্রা এক্সেট্রা থাকবে। ফলে লোকে ওটা ভুল করে যে সায়েন্স বোধহয় ওইগুলোই। অ্যাকচুয়ালি সেটা নয়। সায়েন্স কি আমরা সেটা দিয়ে আলোচনা শুরু করবো, ওই জন্যই ওই জায়গা থেকে আলোচনা শুরু কর, যে আগে তো বুঝি সায়েন্স কি, কি নিয়ে আমরা পড়তে চলেছি, তারপরে না হয় আস্তে আস্তে আমরা সাবজেক্ট ম্যাটারের দিকে যাব। প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, যে যে ফান্ডামেন্টালস অফ সায়েন্স, সেটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, মানে যে কোনো ক্ষেত্রে এটা কমন, এবং তোমরা ফিজিক্সের লোকেদের কাছেই এই জিনিস খানিকটা খানিকটা পড়েছো বা পড়ে থাকবে। আমরা সেটাকে আরেকটু কি বলবো, একটু ডিপ ডাউন ড্রাইভ করে দেখবো, ঠিক আছে? সো অ্যাটমিক, তারপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে অ্যাটমে পৌঁছাবো, অ্যাটমের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, দেন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? এই পিরিয়ডিক টেবিলে এসে আমরা ডিফারেন্ট অ্যাটম এবং সেই ডিফারেন্ট অ্যাটমের যে যে যেভাবে তাদেরকে সাজানো হয়, এক্সেট্রা এক্সেট্রা, সেইগুলো দেখবো। 4 নম্বর গিয়ে আমরা পড়বো কেমিক্যাল বন্ডিং। এই কেমিক্যাল বন্ডিং এ গিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে যে অ্যাটম গুলো, মানে দেখো ব্যাপারটা খুবই স্কিম্যাটিক, যে হোয়াট ইজ সায়েন্স, সায়েন্স কেন পড়ছি, সায়েন্স অ্যাকচুয়ালি কি পড়ানো হয়, এক্সেট্রা এক্সেট্রা আমরা বলবো। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি সব দিকে সমান। তারপর সেখান থেকে আমরা ওই দিকেও যাবো, যে আমরা কোন পার্টটা পড়তে চাইছি, আমরা কেমিস্ট্রি পড়তে চাইছি এখানে ফর্মালি, যদিও আমি বেশিরভাগ সময় আহ, কথা বলতে গিয়ে কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, বায়োলজি, নানা রকম জিনিসের মানে মিলিয়ে মিশিয়ে বলবো, কারণ ওই বললাম যে আমি গল্পই করবো আর কি। তো ফান্ডামেন্টাল অফ সায়েন্সের থেকে আমরা যাবো অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাটমের স্ট্রাকচারটাকে ভালো করে বুঝবো, দেন আমরা পিরিয়ডিক টেবিলে মুভ করব, দেন কেমিক্যাল বন্ডিং। পিরিয়ডিক টেবিলে গিয়ে আমরা ওই অ্যাটমস বলে তোমরা যেগুলো এখন শিখে ফেলেছো অলরেডি খানিকটা আরবিটারিলি, সেইগুলো শিখবো। তারপর সেই অ্যাটম গুলো কি করে কম্বাইন হয়, তার পেছনে কি বেসিক মানে বেসিক ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো বুঝতে পারলেই আমরা অ্যাটমকে কম্বাইন করে মলিকুল বানানো শিখে যাব, এবং বেসড অন দ্যাট আমরা তারপরে বাকি অ্যাডভান্স কেমিস্ট্রির দিকে যেতে পারি, ঠিক আছে? সো অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এরপরে আরো দুটো চ্যাপ্টার যদি আমি লিখি তাহলে হচ্ছে
অ্যাসিড বেস রেডক্স, মানে রিডাকশন অক্সিডেশন, ঠিক আছে। সো এই যে ছটা চ্যাপ্টার লিখলাম, এই ছটা চ্যাপ্টার আমরা খুব ধীরে ধীরে ডেভেলপ করবো, এবং সেটা করতে বেশ আমাদের সময় লাগবে। মানে সময় লাগবে বলতে আমি বলতে চাইছি যে, ধরো আমরা এই সোহম সোহিনী আমার কাছে পড়তে শুরু করেছে নভেম্বরের স্টার্টিং থেকে। এবার দুটো জিনিস, একটা হচ্ছে যে মাঝে ওদের দুটো কি তিনটে ক্লাসে ওই ওদের পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার পড়িয়ে দিতে বলেছিল, সেইটা একটুখানি বাইপাস করে গিয়ে সেইটা আমরা পড়েছিলাম। আর রিধান আসার পর একটা ক্লাস কি দুটো ক্লাস একটু রিপিটেশন গোছের হয়েছে। ফলে এইটুকু বাদ দিয়ে দিলে পরে নভেম্বর থেকে, আজকে ফেব্রুয়ারি মাসে, কালকে ওদের ক্লাস আছে, ফেব্রুয়ারির সেকেন্ড ক্লাস, আমরা এখনো অব্দি অ্যাটমিক স্ট্রাকচারের ওই 30% মতো পড়েছি, ঠিক আছে। সো এরকম ভাবেই ব্যাপারটা চলবে। এবার হ্যাঁ, একটুখানি এদিক ওদিক পেসে আলাদা হবে, সেটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমাদের এই ক্লাসের পেস যদি একটু বেশি, মানে ওরা আরেকটু ছোট তোমার থেকে, তুমি আরেকটু বড়, ফলে সেখান থেকে ধরে যদি ভাবি যে আরেকটু পেস আমরা যদি ইয়ে করতে পারি, ঠিক আছে। বাট পেস নিয়ে আমাদের খুব একটা মাথা ঘামানোর জায়গা নেই। আমাদের মূল জায়গা হচ্ছে যে আমরা জিনিসটা বুঝি নাকি বুঝি না, ঠিক আছে। এই বুঝি নাকি বুঝি না, এটা কিন্তু খুব, মানে শুনতে খুব সহজ লাগছে, কিন্তু আসলে খুব ট্রিকি একটা ব্যাপার, ঠিক আছে। ডু আই আন্ডারস্ট্যান্ড অর ডু আই নট, ঠিক আছে। এটা এই ডিসিশনটা নিতে পারা, এইটা এইটাই প্রথমে আগে শিখতে হয়, ঠিক আছে। আমাদের অনেক কিছু, ধরো আমি এখন কিছু একটা কনসেপ্ট যদি তোমাকে পড়াই, যেহেতু আমি জিনিসটা অনেকদিন আগে পড়েছি এবং আমি অনেকদিন ধরে অনেককে পড়িয়েছি বা ইত্যাদি, তোমার আমি যখন পড়াবো তখন তোমার মনে হবে যে হ্যাঁ বেশ বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু তুমি সত্যিই বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, সেটা কি দিয়ে ডিটারমাইন হবে, কিভাবে তুমি বুঝতে পারবে যে তুমি সত্যি বুঝতে পেরেছো? সেইটার জন্য আমি যেটা সব সময় বলি সেটা হচ্ছে যে, রিচার্ড ফাইনম্যান বলে একজন ভদ্রলোক আছেন, ঠিক আছে। হুম। তো ভদ্রলোক আছেন বলা ঠিক নয়, ছিলেন, ঠিক আছে। রিচার্ড ফাইনম্যান, হচ্ছে ওয়ান অফ দা, কি বলবো, ব্রিলিয়েন্স মাইন্ড, ওয়ান অফ দা জিনিয়াস, ঠিক আছে, জিনিয়াস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, ঠিক আছে। অলসো নোবেল লরিয়েট, ঠিক আছে, নোবেল প্রাইজও পেয়েছে। তো রিচার্ড ফাইনম্যান এই আন্ডারস্ট্যান্ডিং এর রিলেটেড একটা আহ, সুন্দর কথা বলেছিল ওর একটা লেকচারে, যেটা নানা ভার্সান চলে বাজারে। অ্যাকচুয়াল ও যেটা বলেছিল সেটা খানিকটা এরকম, যে ইফ ইউ কান্ট এক্সপ্লেইন সামথিং ইন সিম্পল টার্মস, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে, দিস ওয়ান। অর্থাৎ যা কিছুই হোক না কেন, কালকেই সোহম সোহিনীরা অনলাইন ক্লাস করছিল একটা, তো সেখানে এরকম একটা জিনিস, যে সোহিনী এক জায়গায় বললো যে আমি এটা নিজে বুঝেছি কিন্তু আমি বোঝাতে পারবো না, কারণ আমার ক্লাসে এটা থাকবে যে আমি উল্টো দিকে লোককে, আহ, তোমাকে ধরো, যে এটা বুঝেছো তো, হ্যাঁ তাহলে আচ্ছা কি বুঝেছো একটু শোনাও আমাকে, জাস্ট টু চেক। মানে আগেকার আগেকার দিনে মানে খুব, মানে পিছনে যেতে হবে না, মেবি 10, 12 or 15 ইয়ার্স ব্যাক, ঠিক আছে। অর্থাৎ আমি যখন মোটামুটি, তুমি এখন পড়ো ক্লাস 7, আমি ক্লাস 7 পড়েছি 2009 টয় নাগাদ, ঠিক আছে, হ্যাঁ ওইরকম সময়, ঠিক আছে। যখন মোবাইল এসে গেছে, স্মার্টফোন তখনও খুব অ্যাভেলেবেল হয়নি, খুবই আপার ক্লাসদের হাতে স্মার্টফোন এসছে, সবাই কম বেশি ওই কিপ্যাড ফোনই ব্যবহার করে।
এইরকম সময় যখন ফোন নাম্বার, বা এটা তুমি সিনেমা টিনেমাতেও দেখে থাকতে পারো, যে ধরো এই যে তুমি সোহিনীর কাছ থেকে আমার ফোন নাম্বার চাইছো, তো এখন তো হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কন্ট্যাক্ট কার্ড পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তো সেটা পাঠানো যেত না। তখন কি করতো লোকে, ফোনে বলতো যে কিছু একটা 983 হোয়াট এভার বলতো, বলার পর উল্টো দিকের লোককে জিজ্ঞেস, মানে উল্টো দিকের লোককে জিজ্ঞেসও করতে হতো না, উল্টো দিকের লোকটা নিজেই রিপিট করতো ওইটা। হুম। এই যে রিপিটটা করতো, এই রিপিটটা করার কারণটা ছিল যে আমি তো ফোন নাম্বারটা বলে দিলাম, কিন্তু আমি যা বলছি উল্টো দিকের লোকটা তাই বুঝছে, তো সেইটে এনশিওর করা আর কি। তো যাই হোক, প্রথম 2-3 দিন এরকম আমরা চারিদিকের কথাই বলবো, ঠিক আছে। এইবার আমাদের যেটা সেন্ট্রাল প্রশ্ন, এই প্রথম চ্যাপ্টারে যদি বলতে হয়, আচ্ছা এই অবধি কোনো জিজ্ঞাসা আছে তাহলে জিজ্ঞাসা করতে পারো। না। আচ্ছা, এবার আমাদের এইখানে যে সেন্ট্রাল কোশ্চেন দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সায়েন্স। আচ্ছা, এটা জিজ্ঞেস করার আগে 2-3টে অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, মানে ফ্রম ইউ। সেটা হচ্ছে যে এমনি পড়াশোনা করতে ইন জেনারেল কেমন লাগে? আম, আম, হুম হুম, মানে যা ভালো। যেরকম লাগে সেরকমটাই বলবে, কোনো এর মানে নতুন লোক জিজ্ঞেস করছে বলে ইয়ে করার দরকার নেই। সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, সাবজেক্ট আমি পরে আসছি, বাট মোরাললেস পড়াশোনা করতে কেমন লাগে? ঠিকঠাক। ঠিকঠাক মানে নট টু গুড? নট টু ব্যাড। আচ্ছা এই, ওকে, নট টু ব্যাড। এই যে নট, মানে নট টু গুড নট টু ব্যাড এর মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি, মানে আমরা মানে এখানে তুমি। আহ ধরো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, যে বা এই তোমাকেই জিজ্ঞেস করি যে তাহলে তুমি পড়াশোনা করো কেন, মানে উম করি কেন, যে মানে জিনিস শেখার জন্য। সত্যিই তাই, মানে জিনিস শেখার জন্য? মা বলে সেটা। মা বলে সেটা, আচ্ছা, মানে আমি বলছি যে যদি মা বাবা কালকে থেকে পড়াশোনার জন্য কিচ্ছু না বলতে থাকে, তাহলেও কি তুমি পড়াশোনা করবে নাকি করবে না? তাহলে তো করবো। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। তাহলেও করবে? আচ্ছা, হ্যাঁ, করবো কেন যে তার মানে, হ্যাঁ 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 বলো। করবো কেন যে মানে আম, আগে যেমন করে পড়াশোনা করতাম ভালো, ওটার যে একটা ইমপ্রেশন আছে স্কুলে, ওটাকে কন্টিনিউ করার জন্য আমাকে পড়তে হবে। আচ্ছা ধরো দুনিয়াতেই পড়াশোনা নিয়ে আর কেউ বদার নয়, মানে তুমি ভালো পড়াশোনায় নাকি খারাপ পড়াশোনায়, এটা দুনিয়ার কারো কাছে ম্যাটার করে না, হুম। তাহলেও কি তুমি পড়াশোনা করবে? আম, ওটা মানে বাবা মার কথাটা বন্ধ করলাম বলে তুমি বললে যে স্কুলে আমার, মানে স্কুলে বা আমার ওভারঅল এতদিনের একাডেমিক ক্যারিয়ারে আমার একটা, মানে পড়াশোনা করি এরকম একটা পরিচয় আছে, তো সেই পরিচয়টাকে সাস্টেন করানোর জন্য আমি স্টিল পড়াশোনা করব। কিন্তু এখনো অব্দি জিনিসটা এক্সটার্নাল, তাই জন্য আমি পরের সিচুয়েশনটা এইভাবে ক্রিয়েট করছি যে শুধু বাবা মা নয়, মানে তুমি পড়াশোনা করো কি করো না, ইট ডাজেন্ট ম্যাটার। মানে ঠিক যেমন আহ ধরো একজন লোক দুধ চা খায়, একজন লোক আম, ওই নর্মাল রেড টি যেটা হয় সেই লাল চা খায়, ঠিক আছে। হুম, তো এবার ডাজ ইট ম্যাটার টু মাচ, মানে হ্যাঁ, মানে আমাদের কারোর সাথে নতুন দেখা হলো, তো তুমি চা খেতে কি চা খাও, রেড ও লাল চা খাও, আমিও লাল চা খাই, এই অবধি ঠিক আছে। কিন্তু কেউ লাল চা খায় বলে তাকে আমরা খুব প্রেইজ করছি তা তো হয় না, ঠিক আছে, না বা কেউ দুধ চা খায় বলে তাকে খুব প্রেইজ করলাম, তো হয় না। ঠিক না। তেমনি পড়াশোনাও যদি এরম জায়গায়, ধরো পড়াশোনা এরম জায়গায় চলে গেছে যে তুমি পড়াশোনা করছো কি করছো না, ইট ডাজেন্ট ম্যাটার, মানে ইট ডাজেন্ট ম্যাটার টু দ্য আদার পিপল, ফলে তোমারও ওই পরিচয়ের কোনো জায়গাই থাকছে না, তাহলেও কি তুমি পড়াশোনা করবে নাকি করবে না?
যেগুলো বোঝা সাবজেক্ট, ফর এক্সাম্পল ম্যাথস আর সায়েন্স, ওগুলো মানে ডে টু ডে লাইফে কাজে লাগে, তাই জন্য ওগুলো করব। কিন্তু ফর এক্সাম্পল হিস্ট্রি, তারপরে মানে ওইসব ওইগুলো পড়বো না, কেন যে আমার ওইগুলো পড়তে ভালো লাগে না, হিস্ট্রি, হিন্দি এসব। ওকে। হিন্দি তো একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের দিকটা আমরা বাদ রাখছি আপাতত। হিন্দি মানে হি- হ্যাঁ হ্যাঁ, বুঝতে, বলো। যদি বুঝি তাহলে ঠিক আছে, কিন্তু ওটা বুঝতেই 10 ঘন্টা লেগে যায়, তাই জন্য ওটা পড়তেই অনেক বোরিং লাগে। ওকে, মানে তোমার সাব ল্যাঙ্গুয়েজ কম্বিনেশন কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর থার্ড হুম। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আচ্ছা আচ্ছা। হুম। হিন্দি মানে পড়তে হয় বলে পড়ি, নইলে পড়তাম না। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি কেন নিয়েছো? ওটা মা বলেছিল যে হিন্দি তো মানে আগে কাজে লাগবে, বাংলা তো ঘরে তো বাংলাতে কথা বলিস, তো বাংলা তো এমনি তো শিখে যাবে বাড়িতে। যাই হোক, মানে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। মানে কথা বললে এখন কিছু হয় না, কিন্তু মানে ওই আর কি, যে ধরো তুমি আজ থেকে 10-15 বছর পর কারো গার্জিয়ান হবে, ফলে তুমি যাতে সেখানে বেটার ডিসিশন নিতে পারো, সেই জন্য যাক গে সেটা। সোহম সৈনিকদের ক্ষেত্রে তো ওরকমই কিছু টেকনিক্যাল কারণেই ওরা বাংলা, হিন্দি, ইংলিশ, এই এই সরি বাংলা বলছি, সংস্কৃত পড়ে, মানে হিন্দি, সংস্কৃত, ইংলিশ, এই তিনটে ভাষা পড়ে। এবং না, ওদেরও তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি আর থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত। হ্যাঁ হ্যাঁ, ফলে আম, এটা একটা, মানে এটা একটা হিউজ মুশকিলের ব্যাপার। সে মুশকিলের ব্যাপারটা হয়তো মানে চট করে চোখে দেখে রিয়েলাইজ করা যায় না, কিন্তু সেটা দেখবো আমরা পরে। তো যাই হোক, সেটা আপাতত ওটা বাজে, আপাতত সরিয়ে রাখি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে না, হিস্ট্রি তার মানে ভাল লাগে না, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে, হিস্ট্রি লাগে না। উম, না। আচ্ছা, ধরো তুমি আজকে সায়েন্স পড়ার জন্য একটা সায়েন্সের বই কিনলে, হুম। তুমি কি জানো ওই সায়েন্সের বইটা আসলে হিস্ট্রির বই? মানে বুঝলাম না। মানে এই যে তোমাকে আমি প্রথমে একটা বইয়ের নাম বললাম, বা যে কোনো স্যারেদের একটা কাছে। সায়েন্সের বই, যে কোনো একটা সায়েন্সের বই তুমি যদি কেনো, বা তোমার কাছে এখন যে সায়েন্সের এক একটা বই আছে, হুম। দোজ বুকস আর বেসিক্যালি হিস্ট্রি বুকস। কেন? কেন? কি পড়ো তুমি সায়েন্সের বইতে? একটা কিছু চ্যাপ্টার খুললে, খুলে কি পড়ো? কি এলিমেন্ট কি করে ফর্ম হয়, কম্পাউন্ড এমনি করে হয়, এসব। এই যে কি করে ফর্ম হয়, ঠিক আছে, এই কি করে ফর্ম হয় এটা তো মানুষ মানে আজ কালকে বের করেনি, না। আগে বের করেছে। তাহলে এই যে মানে ধরো আমি আমি আরো গ্রসলি যদি বলি যে আমি আইনস্টাইনের থিওরি পড়ি, বা তোমাদের নিউটনের থিওরি তোমরা পড়েছো, নিউটনের তিনটে ল হ্যাঁ পড়েছো, তাই হ্যাঁ না? হ্যাঁ, পড়েছি। তো নিউটন তো তিনটে ল 300 বছর আগে বের করেছিল। সো হোয়াট ইউ আর স্টাডিং ইজ বেসিক্যালি দ্য হিস্ট্রি অফ সায়েন্স। হ্যাঁ, ওটা হিস্ট্রি অফ সায়েন্স, আর এখানে তো সেই মুঘল এম্পারার, কোথায় দিল্লি সালতানাত, ওই দ্যাট সব ইজ ওই। হিস্ট্রি অফ সোসাইটি। সো আমি এই এক্সাম্পলটা জাস্ট এখানে দিলাম যে, এবং এটা দরকারি, এটাই আমার পড়ানোর রাস্তা, যে আমরা সবকিছুকেই একটু ফান্ডামেন্টালি দেখার চেষ্টা করব। এইটাই সাইন্টিফিক অ্যাপ্রোচ। সায়েন্স মানে ওই যেটা প্রথমে আমি খুব টেকনিক্যাল ভাষায় বললাম, সায়েন্স মানে এটা নয় যে 2+2 4 হয়, কি এর সাথে HCl এর সাথে NaOH এর রিয়াকশন করলে এটা হয়, কি নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, দিস আর নট সায়েন্স। সায়েন্স এইগুলো আমাদের পড়তে হবে, কিন্তু এইগুলো পড়ে আমরা এখন আসলে যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে যে হাউ টু ইন্ডালজ ইন ডেপথ কোনো কিছু সম্পর্কে। এই যে আমরা যে দুনিয়ায় বসবাস করছি, এই দুনিয়া সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না, ঠিক আছে। আবার এমনি দেখলে অনেক কিছু জানি, এত মোটা মোটা সায়েন্সের বই ইত্যাদি প্রভৃতি। আচ্ছা, আমি আমি 3 মিনিটসের জন্য একটা ছোট্ট, আমি ইয়েটা অফ করছি, কি বলে ওটাকে, মানে কথা বলাও বন্ধ করছি, ঠিক আছে, জাস্ট ওয়েট 3 মিনিট।
হ্যাঁ, চলে এসছি। ইয়েস স্যার। হ্যাঁ, তো হ্যাঁ, কোথায় ছিলাম যেন? আমরা হিস্ট্রিতে ছিলাম। হ্যাঁ, হিস্ট্রি। সো এইটা বলার মধ্যে দিয়ে আমি যেটা বলতে চাইছি যে তোমরা যেসব সাবজেক্ট পড়ো সেই সমস্ত সাবজেক্টই ডে টু ডে লাইফে কাজে লাগে। দ্য বেসিক ডিফারেন্স, যে কেন তোমার মনে হচ্ছে সায়েন্স ডে টু ডে কাজে লাগে আর অন্য জিনিস লাগে না, তার সিম্পল কারণটা হচ্ছে তোমার সামনে কেউ পরিষ্কার করছে না কেন, কোথায় ওই সাবজেক্টটা কাজে লাগে। ইভেন সায়েন্সের ক্ষেত্রেও তোমাকে বলবে না। এবং তুমি যেটা বলছো এর আরেকটা আদার ভার্সন আছে। ধরো তুমি সায়েন্স পছন্দ করো বলে তুমি বলছো যে সায়েন্সটা ডে টু ডে কাজে লাগে, বাকিগুলোতে লাগছে না। আমি এরকম বহু মানুষকে শুনেছি যারা সায়েন্সকে পছন্দ করে না, ম্যাথামেটিক্স পছন্দ করে না, তারা বলেছে যে আমি তো বড় হয়ে অমুক কাজ করবো। লেটস সে, সে বলেছে মানে কি বলবো, কিছু একটা বলো কাজ, মানে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু। লয়ার। ওকে, লয়ার, ঠিক আছে। তো আমি তো বড় হয়ে লয়ার হব। তো আমি যদি লয়ার হই, আমার এই জটিল অঙ্ক শিখে কি হবে? যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম, তার সাথে আরেকটু ওই ছোটখাটো পার্সেন্টেজ ক্যালকুলেট করা, যেগুলো ওই ক্লাস 9-10 অব্দি শেখানো হয় আর কি, এগুলো শিখলাম। মানে এর থেকে বেশি ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা এসব শিখে কি হবে আমার? তারা এই আর্গুমেন্টটা দেয়। এবং পৃথিবীর কত পার্সেন্ট লোক আখেরে হায়ার লেভেলে গিয়ে বা নিজের প্রফেশনাল লাইফে এমন কোনো কাজ করে যেখানে ডিরেক্টলি অঙ্ক লাগে, ডিরেক্টলি সায়েন্সের কোনো প্রিন্সিপাল লাগে? বেশিরভাগেরই লাগে না। যে ধরো তোমার পাড়ার মোড়ের কোন একটি গ্রসারি শপ চালায়, বড় গ্রসারি শপ, তাকে কি করতে হয়? তাকে হিসেব করতে হয়, যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে, মানে এর বেশি তো কিছু করতে হচ্ছে না, বেশ সিম্পল অ্যারিথমেটিক। তাহলে তাকে আমি ক্লাস 10 অব্দি বীজগণিত শেখাচ্ছি, মানে অ্যালজেব্রা, তারপরে ট্রিগোনোমেট্রি শেখাচ্ছি, আরো কত কি শেখাচ্ছি, এগুলোর কোনো মানে নেই। এর কোনো ডে টু ডে লাইফে কাজে লাগছে না তো, ঠিক আছে। বাট ইন অল অ্যাসপেক্ট, যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এইগুলো তোমাকে শেখানো হচ্ছে, এইগুলো তোমার সবগুলো তোমার জীবনে কাজে ডিরেক্টলি লাগবে তা নয়, কিন্তু ইনডিরেক্টলি কাজে লাগবে। ওই জন্যই ক্লাস 10 অব্দি যে এডুকেশন, সেই এডুকেশনে প্রায় সব জিনিসই পড়ানো হয়। এটা দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে তুমি ইতিহাসে ভালো সুইটেবল নাকি সায়েন্সে সুইটেবল না ম্যাথামেটিক্সে সুইটেবল, এইটা বুঝতে গেলেও তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আগে ইন্ট্রোডিউস করাতে হবে। সেই কাজটাও হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম তুমি জীবনে যাই খুশি করে নাও না কেন, তোমার একটা বেসিক সেন্স অফ হিস্ট্রি, বেসিক সেন্স অফ সায়েন্স, বেসিক সেন্স অফ সোসাইটি, সোসাইটির ভিতরকার যে জিনিসপত্র, বেসিক সেন্স অফ পলিটিক্স, এইগুলো যদি না থাকে, তাহলে ইউ ওন্ট বি আ গুড সিটিজেন, ইউ ওন্ট বি আ গুড পার্সন, ঠিক আছে। এবং এটা এটা আমাদের এই সময়ের এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা। যে সমস্যার একটা ছোট্ট ভার্সন তোমরা নিজেরা ফিল করছো, যে হিস্ট্রিটা তোমাদের কি পড়ানো হচ্ছে মুঘল এম্পায়ার, এত আহ, সালে এত এ রাজা হয়েছিল, তারপরে ওকে মেরে দিয়েছিল, তারপরে সে রাজা হয়েছিল, এরকম করে একটা বড় যুদ্ধ, পলাশির যুদ্ধ কি পানিপথের যুদ্ধ কিছু একটা হবে, সেই সব যুদ্ধ টুদ্ধ তোমাদেরকে পড়তে হচ্ছে এবং প্রচুর মেমোরাইজ করতে হচ্ছে, ইত্যাদি করতে হচ্ছে। মূল ঝামেলাটা তো এখানেই, যে ভাই এসব কেন পড়বো আমি, মানে বাবরের পর হুমায়ুন এসেছিল না শাহজাহান এসেছিল, এই দিয়ে আমি কি করব? এটার সিম্পল কারণটা হচ্ছে যে তোমাদেরকে অ্যাকচুয়ালি সাবজেক্টটা মেকানিক্যালি পড়ানো হচ্ছে। এবং সায়েন্সটাও এই 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 একই প্রবলেমের মধ্যে পড়ে, সায়েন্সটাও তোমাদেরকে মেকানিক্যালি পড়ানো হচ্ছে। শুধু একটা ইলিউশন তৈরি করে দেওয়া হয়েছে সামনে যে হ্যাঁ ভাই সায়েন্সটা কাজে লাগে, তাই পড়ে নিচ্ছ। কিন্তু তোমাকে যদি আমি এখন উল্টো প্রশ্ন করি যে সায়েন্সটা তোমার কি এমন ডে টু ডে লাইফে কাজে লাগে যে তুমি ওই এলিমেন্ট কি করে এটা জেনে তুমি কি করবে? কিছুই করবে না, মানে প্রায় কিছু করবে না। হুম। তো মানে তুমি তুমি তো বোধহয় এমবিবিএস, মানে কি বলে ওটাকে, নিটের জন্য বেশি ফোকাস, তাই তো? হ্যাঁ।
তো তুমি যে নিটের জন্য বেশি ফোকাস, তো তুমি ক্যালকুলাস শিখে করবে কি? মানে ডাক্তারের তো ক্যালকুলাস লাগে না, ফরগেট অ্যাবাউট ক্যালকুলাস। কেমিস্ট্রির, ধরো অর্গানিক কেমিস্ট্রি, একটা ডাক্তারের তো অর্গানিক কেমিস্ট্রিও লাগে না। ডাক্তার তো ওষুধ বানায় না, ওষুধ বানায় তো কেমিস্টরা, আমার মতো লোকেরা। ওষুধ আসার পর বাজারে ডাক্তারের কাছে সেটা যায় যে এই ওষুধটা এই ডোজে এই এই সিমটমকে রিকভার করতে পারে, ডাক্তার ওটা মেমোরাইজ করে। এবং ডাক্তারের কাজ হচ্ছে একটা রোগীকে দেখে যে এর বডি ওয়েট এত, এর এজ এত, এর এই এই কন্ডিশন আছে, এই কন্ডিশনে এই মেডিসিনটা বেশি সুইটেবল নাকি ওই মেডিসিনটা বেশি সুইটেবল, এই ডিসিশনটা নেওয়া একটা ডাক্তারের প্রাইমারি জব। আরেক ধরনের ডাক্তার আছে যারা বেসিক্যালি অপারেশন করে, সার্জন যাদেরকে বলা হয়, তাদের ক্ষেত্রে আবার মানে ইন বোথ ওয়ে তারা কেউ কিন্তু ওই যে যে ওষুধটা খাওয়াচ্ছে সেই মলিকুলটার ভিতরে কি ডায়নামিক্স আছে, সেই মলিকুলটা কিভাবে তৈরি করতে হয়, এর কোনো ইনফরমেশন তার দরকার হচ্ছে না। তাহলে তাকেই বা আমি নিট পরীক্ষার জন্য কেমিস্ট্রিটা এত জটিল করে পড়াবো কেন? কি হবে? যদি কি হবে এই প্রশ্নটা আমরা বাবর আকবরের ক্ষেত্রে তুলতে পারি, তাহলে এই প্রশ্নটা আমরা এখানেও তুলতে পারি যে যে লোকটা কালকে ডাক্তার হবে তাকে তো ওষুধের নাম জানতে হবে, এবং সেই ওষুধ কি কাজ করে, তার কি কি সাইড এফেক্ট আছে, কখন সেটা দেওয়া যায় কখন সেটা দেওয়া যায় না, এই তাকে জানতে হবে। যদি তাকে এটাই জানতে হয়, তাহলে সে ওই ওষুধের ভিতরে কার্বন কটা আছে, সেই কার্বন কিভাবে নাইট্রোজেনের সাথে বন্ড করে আছে, ওই ওভারঅল মলিকুলটা অ্যাসিডিক না বেসিক, এই জেনে হবে কি? তার কিছুই হবে না, কিন্তু তাও তাকে জানানো হয়। সো বেসিক জায়গাটা ওইখানে, যে এভরিথিং ইজ রিকোয়ার্ড। প্রবলেম হচ্ছে যে আমাদেরকে ওই রাস্তাটা দেখানো হয় না যে কোনটা ঠিক কোন জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যদি কালকে একটা নতুন রেল ইঞ্জিন বানাতে যাই, তাহলে আমাকে এর আগে মানুষ যত রেল ইঞ্জিন বানিয়েছে সেই গল্পটা স্টাডি করতে হবে। দ্যাট গল্প ইজ বেসিক্যালি হিস্ট্রি। যদি আমরা জিওগ্রাফির ক্ষেত্রে আসি, জিওগ্রাফি ইজ নাথিং বাট physics and chemistry purely specified to the geod. Geod কাকে বলে জানো? জিওড মানে মানে গ্লোবের মতো শেপ যেটা। হ্যাঁ, মানে সোজা কথায় আর্থের যে স্ট্রাকচারটা, মানে আর্থের যে ওই রাউন্ডিশ ব্যাপারটা আর কি, হ্যাঁ, সেটা তো ওটা পুরো জিওড। কমপ্লিটলি রাউন্ড নয়। সেইটাকেই জিওড বলা হয়, সেখান থেকেই জিওলজি কথা এসছে, জিওগ্রাফি কথা এসছে। ঠিক আছে, হুম। সো জিওগ্রাফি বলে তোমরা যেটা পড়ো, দ্যাট ইজ বেসিক্যালি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি পিওরলি স্পেসিফাইড অ্যাট অ্যারাউন্ড দ্য জিওড। ঠিক আছে, অর্থাৎ আর্থ সারফেসের, আর্থের অ্যাটমসফিয়ারের কি কি ফিজিক্স আছে এক্সেট্রা এক্সেট্রা, সেটাই সিম্পলিফাইড ভার্সন। সো দেয়ার ইজ নো সাবজেক্ট যে সাবজেক্টটা আমার ডে টু ডে লাইফে কাজে লাগে না। যদি কাজে নাই লাগতো তাহলে হিউম্যান সিভিলাইজেশন সেই সাবজেক্টটাতে এসেই পৌঁছতো না। হিউম্যান সিভিলাইজেশন সেই সকল সাবজেক্ট স্টাডি করে যেই সাবজেক্ট তার দরকারি, তার দরকার পড়েছে, তাই জন্য সে স্টাডি করে। তো এইটা, এই ধারণা আমরা প্রথমেই মাথা থেকে ইয়ে করে দেবো যে এটা লাগে এটা লাগে না। এবং এবং এই কারণেই পড়াশোনা ব্যাপারটা, যদিও তোমরা অনেক স্টুডিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, তোমাকে আমি দেখিনি, আজকে প্রথম শুনছি, তাও দেখছিও না, কিন্তু যেহেতু তোমার বাকি কলিগদেরকে আমি দেখেছি খানিকটা, ফলে ইউ পিপল আর স্টুডিয়াস স্টুডেন্ট, বাট স্টিল ইউ ল্যাক দ্য ইনফরমেশন যে পড়াশোনা অ্যাকচুয়াল মোটিভটা কি। ওই জন্য আমি এই ধরনের প্রশ্ন করেই ক্লাস শুরু করি। এতে করে দুটো সুবিধা হয়, একটা হচ্ছে যে উল্টো দিকের লোকটা আমাকে চিনতে পারে যে এ এরকমই কথা বলবে, বেসিক জায়গায় নিয়ে গিয়ে বারবার 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 ফেলবে, এবং আমিও খানিকটা বুঝিয়ে দেবো যে উল্টো দিকের লোকটা কোথায় দাঁড়িয়ে আছে। তো হোয়াট ইজ সায়েন্স এইটা বোঝার আগে আমি ওই জন্যই প্রশ্নটা করলাম, যে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমার কাছে পড়াশোনা করাটা মোটামুটি ভাবে দুটো জায়গা থেকে দাঁড়িয়েছে। একটা হচ্ছে সাম এক্সটার্নাল ফ্যাক্টরস, লাইক যেটা তুমি বললে যে অলরেডি আমি পড়াশোনা করি, তাহলে সেই আইডেন্টিটিটাকে সাস্টেন করা, বা বাবা মা পড়াশোনা করতে বলে, বা আমি পড়াশোনা করলে ডাক্তার হব, ডাক্তার হয়ে
মানে যেহেতু তুমি ডাক্তার হতে চাও তাই বলছি, হোয়াট এভার তুমি হবে, ডাক্তার, লয়ার, কিছু একটা হবে, হলে আবার সেখানে কতগুলো অ্যাম্বিশনের গল্প থাকে যে ডাক্তার হলে আমি এক্সট্রা কিছুটা সম্মান পাবো সোসাইটিতে, টাকা ইনকাম করবো, সেটা তো একটা আছি, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, ফলে এই সমস্ত ফ্যাক্টর গুলো সরিয়ে নিলেও যদি কেউ পড়াশোনা করতে চায়, তাহলে মানে সেটাই হচ্ছে পড়াশোনা করার সবচেয়ে সঠিক কারণ। হুম, সেটা আমি বলছি না যে সেখানে গিয়ে তোমাকে এক্ষুনি এক্ষুনি পৌঁছাতে হবে, কিন্তু এই ইলিউশনটা, এই যে এক্সটার্নাল ফ্যাক্টরের যে ইলিউশন গুলো আমাদের সামনে ঘুরে বেড়ায়, এগুলো যে ইলিউশন, এই ইলিউশন গুলোকে চিনতে পারা প্রথমে দরকার, টু আইডেন্টিফাই দোজ আর দ্য ইলিউশন, দোজ আর দ্য ফান্ডামেন্টাল থিংস। এবার তারপরে আমি ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারছি কি পাচ্ছি না, ইট ডাজেন্ট ম্যাটার, ইট উইল ইভেনচুয়ালি কাম আউট, বাট ওটা আইডেন্টিফাই করতে পারা খুব দরকারি। দ্যাট দ্যাট ইজ দ্য সোল থিং, যে পড়াশোনা, আর আমার স্যার বলতো, সেই স্যার অনেক বিখ্যাত লোক, তার লেখা বই হায়ার স্টাডিজে পড়ানো হয়, যে স্যার রিসার্চের রেসপেক্টে বলতো রিসার্চ ইজ ফর রিসার্চ সেক, বাট অ্যাকচুয়ালি ওটাকে পড়াশোনার রেসপেক্টে এডুকেশন ইজ ফর নলেজ সেক। অর্থাৎ আমরা যে দুনিয়ায় বসবাস করছি সেই দুনিয়াটাকে আরেকটু বেটার ওয়েতে জানা। এখন এই আরেকটু বেটার ওয়েতে মানে আরেকটু বেটার মানে কার থেকে বেটার, অ্যাডজেক্টিভ ইউজ করলে তো এখানে একটা কম্পারিজনের ব্যাপার আছে। হুম। বেটার ফ্রম ইয়েস্টারডে, ইয়েস্টারডেতে আমি যা জানতাম, আমার কাছে এই দুনিয়া যেরকম ছিল, আজকে কি তার থেকে আমি বেশি জানি, নাকি একই জানি, নাকি কম জানি? কম জানলে মুশকিল, একই জানলেও মুশকিল, হ্যাঁ, বেশি জানতে হবে। সেই জন্য পড়াশোনা করা, তারপরে বাকি সব জিনিস থাকবে, পড়াশোনা করলে এটা হবে, ওটা হবে, সেটা হবে, সেটা থাকলো। হলো, হোয়াট ইজ সায়েন্স? হোয়াট ইজ সায়েন্স? কি মনে হয় হোয়াট ইজ সায়েন্স? আম, হুম, হুম হুম। আপনি যেটা বললেন সেটা অ্যাকর্ডিং যদি হয়, সায়েন্স আমাদের আমাদের আর্থটাকে আরো ভালোভাবে বুঝতে হেল্প করে। ওকে, শুধু আর্থ নয়, কিন্তু আমি বলছি যে ইট ইজ নট অ্যাবাউট আর্থ, হ্যাঁ, মানে উই আর আমাদের আম, ইউনিভার্স, মানে হ্যাঁ। যা কিছু আমি অবজার্ভ করতে পারি, যা কিছু আমি দেখতে পারি, যা কিছু আমি বুঝতে পারি, সব সব সব। ঠিক আছে, হুম। আমরা পরবর্তীকালে আরো কিছু এই ধরনের কথা বলবো বিভিন্ন সময়, ঠিক আছে, আম, যেগুলো অ্যাকচুয়ালি ফিলোসফির কথা হবে, বিকজ ফিলোসফি ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সায়েন্সের সঙ্গে সঙ্গেই চলে প্রায়। হ্যাঁ, বাট আমি বলতে চাইছি যে আহ, তুমি সায়েন্স বলতে কি বোঝো? মানে সায়েন্স তো পড়ছো বেশ কিছুদিন ধরে, একটা সায়েন্সের একটা ভার্সন তো পড়ছো, তো তুমি সায়েন্স বলতে আহ ঠিক কি বোঝো? যেটা আমাদের মানে সারাউন্ডিংস বা এনভায়রন বা যাই হোক, ওটাকে বুঝতে সাহায্য করে। আচ্ছা, কেন বুঝবো? না বুঝলে কি ক্ষতি হতো? নইলে আমরা বুঝতেই পারতাম না যে আমরা এটা দিয়ে করব কি, এটা আমাদের লাভ কি হবে। ওকে। ফর এক্সাম্পল, যদি আমাদের সামনে একটা ক্লক হতো আর আমরা যদি হুম, ওটাকে চালাতেই জানতাম না, তাহলে আমাদের ওটা হুম, নিয়ে কোনো ইউজই হতো না। ঠিক ঠিক ঠিক। তার মানে এভরি টাইম আমরা আমাদের সামনে দেখা কোনো একটা জিনিসকে কোশ্চেন করি যে হোয়াট ইজ ইট, মানে যে বাচ্চাটা ক্লক চেনে না, তাকে যখন আমি একটা ক্লক দিচ্ছি, সে কি করবে? সে ক্লকটা নিয়ে আহ, ঘুরিয়ে দেখবে, পেঁচিয়ে দেখবে, ইত্যাদি করবে। হ্যাঁ, হিউম্যানও এইভাবেই আস্তে 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 সে অনেক কিছু ডেভেলপ করেছে। ঠিক আছে, সে দেখেছে, দেখে তার মনে কোশ্চেন এসছে যে এটা কি ব্যাপারটা, কি কি এটা কি করে হচ্ছে, and those questions ultimately leads to today. আজকে আমরা এআই ইউজ করছি, রকেট পাঠাচ্ছি, হোয়াট এভার করছি, সেই সব কিছুর মূলে যেটা আছে, যে দের ইজ সামওয়ান লং ব্যাক, যে কোন একটা সিস্টেমকে দেখে, আমাদের চারপাশকে দেখে বেসিক প্রশ্ন করেছিল। ঠিক আছে, যে ওয়াই ইট ইজ সো। এখন সায়েন্স এই প্রশ্নটা বেসিক্যালি, আমি যদি মানে আমার মতো করে আমি যদি আরো
প্রিসাইজলি বলতে চাই সেটা হচ্ছে সায়েন্স কি করে, বেসিক্যালি সায়েন্স যা প্রশ্ন করছে সেটাকে অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরিতে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে? সে দুটো ক্যাটাগরি কি কি, মানে দুটো ক্যাটাগরি মানে দুটো প্রশ্ন, বেসিক্যালি দুটো পার্টিকুলার প্রশ্ন। সায়েন্স এই দুটো প্রশ্ন নিয়ে বদার্ড। বাকি আমরা সায়েন্সের সঙ্গে যা দেখতে পাই, যা করতে পাই, দোজ আর দ্য সাইড এফেক্ট অফ আস্কিং দোজ টু কোশ্চেন্স, ঠিক আছে? এবার ওই দুটো প্রশ্নকে সবসময় ওই ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করছি তা নয়, কিন্তু আমরা যা প্রশ্ন জিজ্ঞেস করছি, মানে এটা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন জন্ম হয়, যে কোনো মানুষ, যে কোনো বাচ্চা যখন জন্মাবে, তোমার সামনে আশেপাশে কোনো রিলেটিভের বাড়িতে, তুমি খেয়াল করে দেখবে যে ওই বাচ্চাটাই দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছু না। মানব সভ্যতাও আজ থেকে মানে কয়েক হাজার বছর আগে কিচ্ছু জানতো না, ঠিক আছে? এই যে হিউম্যান সিভিলাইজেশনের এজটা জানাটাও কিন্তু আম, খুব দরকারি। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা আছে যে মানুষ কোন সময় থেকে কি কি করছে। হ্যাঁ, এটা পড়েছিলাম তো। প্রথমে ওরা মানে এপস ছিল, ওপরে ওরা ট্রান্সফর্ম হয়ে হয়ে অ্যাডাপ্ট হয়ে হয়ে হিউম্যান হয়েছিল। ওকে, সেটা মানে টাইমটা কিরকম? মানে এই অ্যানিমালস থেকে এখানে আসতে অনেক বিলিয়ন ইয়ার্স লেগেছিল, কিন্তু আমার মানে মনে নেই এক্সাক্ট কখন বা কবে, কোন আচ্ছা, সেঞ্চুরি হোয়াট বা। ইজ দ্য এজ অফ আর্থ? 10 বিলিয়ন ইয়ার্স আগো মনে হয়। 10 বিলিয়ন? নো, এজ অফ আর্থ, এজ অফ আর্থ ইজ অ্যারাউন্ড 4.5 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে? ও, হ্যাঁ, সো বেসিক্যালি 450 crore। 450 crore ইয়ার, এটা হচ্ছে আর্থের এজ, ঠিক আছে? হুম। এই আর্থে প্রথম মাইক্রোবিয়াল লাইফ আসছে, মোটামুটি মাইক্রোবিয়াল লাইফ, ঠিক আছে? সেটা অ্যাট অ্যারাউন্ড ওই 3.8 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে? হুম। সো মোটামুটি 100 crore ইয়ার লেগেছে পৃথিবীটা কুল ডাউন হতে, ঠিক আছে? এবার তারপর থেকে মাইক্রোবিয়াল লাইফ আস্তে আস্তে কমপ্লেক্স হয়েছে। হ্যাঁ, তারপরে মূলত জলে প্রথম জীবন এসেছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে ওয়াটার থেকে সারফেসে উঠে এসছে। অ্যান্ড এইসব করতে করতে একসময় ডাইনোসররা এসে খুব ইয়ে করেছে, ঠিক আছে? সো জুরাসিক পিরিয়ড। ডাইনোসররা কত বছর পৃথিবীতে ছিল মোটামুটি আন্দাজ আছে? যেহেতু ডাইনোসর নিয়ে আমাদের খুব আগ্রহ আর কি। না। ডাইনোসররা পৃথিবীতে মোটামুটি 16 crore ইয়ার ছিল, মোটামুটি, ঠিক আছে? হুম। এবার এর সঙ্গে জাক্সটাপোজিশনে যদি কম্পেয়ার করি, যে ডাইনোসররা 16 crore ইয়ার ছিল, আর হিউম্যানস পৃথিবীতে এসছে কত বছর হয়েছে? ভগবান জানে, আমি তো জানি না। হিউম্যানস কবে এসছে জানি না? আচ্ছা, মানে আমি জানি না বলতে তুমি না জানাটাই স্বাভাবিক, ঠিক আছে? ওই জন্যই জানানো হচ্ছে। হিউম্যানস মোটামুটি, এবার হিউম্যানস বললেই যেটা আমাদেরকে বলতে হয় আম, সেটা হচ্ছে যে কাকে আমি হিউম্যান বলছি, ঠিক আছে? তুমি নিজেই বললে যে এক সময় এপ ছিল, মানে যদিও এপ ঠিক বলা চলে না, ওই যাই হোক, মানে ওই ধরনের কিছু একটা ছিল। সেখান থেকে আস্তে আস্তে ইভলিউশন হতে হতে
হিউম্যানস এসছে, ঠিক আছে। হ্যাঁ, সো হিউম্যানস বলতে আমরা কাকে বলছি এইটা যদি আমাদেরকে চিন্তা করতে হয়, তাহলে একটা রাস্তা হতে পারে যে হোমোসেপিয়েন্স, মানে হ্যাঁ, হোমোসেপিয়েন্স এরা কবে এসছে, ঠিক আছে। হোমোসেপিয়েন্স এটা একটা কোশ্চেন হলো, কিন্তু হোমোসেপিয়েন্সই কি একমাত্র মানুষ? উত্তর হচ্ছে যে না, এর আগেও হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথ্যালিস এরা ছিল, ঠিক আছে। হুম। সো মোটামুটি আমরা যদি ভাবার চেষ্টা করি যে মানে কিভাবে বলবো, মোটামুটি আমরা যদি ভাবার চেষ্টা করি যে হোমোসেপিয়েন্স হচ্ছে খুবই মডার্ন হিউম্যান, বাট আমরা সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছি যেখানে এপ বা ইত্যাদির থেকে মানুষ এক খানিকটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। হুম। সো সেইটা ভাবার একটা সহজ রাস্তা হচ্ছে যে আম, যখন আমাদের হাতগুলো, আমাদের যে সামনের পা দুটো, মানে এপ টেপ এরা কিন্তু মোটামুটি দেখবে যে চার পায়ে চলে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, চার তো পায়ে চলতে। চার পায়ে চলতো, ঠিক আছে। যদিও এখনকার ওই ওরাং ওটাং বা এদের হাতগুলো অনেকটাই কি বলবো, অনেকটাই রিমুভড আর কি ফ্রম ওয়াকিং। সো হুম। মোটামুটি ভাবে হিউম্যানকে যদি আমি সেই জায়গা থেকে ধরি, তো হিউম্যান প্রথম আসছে, দ্য আর্লিয়েস্ট হিউম্যান, ঠিক আছে, আর্লিয়েস্ট হিউম্যান, সেটা এখনো পর্যন্ত এস্টিমেশন হচ্ছে মোটামুটি 7 মিলিয়ন ইয়ার্স এগো, মানে 70 লাখ, তাই তো, 70 লাখ হ্যাঁ, ইয়ার, ঠিক আছে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে দ্য মোস্ট আর্লিয়েস্ট হিউম্যান যাদের সঙ্গে আমাদের প্রায় কোনো তুলনাই চলে না, সেই রকম হিউম্যান থেকে ধরলেও হিউম্যান সিভিলাইজেশনের বয়স মাত্র 70 লাখ, ওয়ারেস দ্য নাম কি, ডাইনোসরস, তারা ডাইনোসর। 16 কারোর ইয়ার পৃথিবীতে এক্সিস্ট করেছিল, ঠিক আছে। আরো হয়তো করতো এক্সিস্ট, কিন্তু একটা গন্ডগোল ঘটে পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে, যাই হোক। তো এটা তো গেল আর্লি হিউম্যান। আমরা যদি হোমোসেপিয়েন্সে চলে আসি এবার, হোমোসেপিয়েন্স কিন্তু আরো পরে, হোমোসেপিয়েন্স হচ্ছে মাত্র 3 লাখ ইয়ার্স এগো, ঠিক আছে। সো হোমোসেপিয়েন্স এটা এখানে কেটে দিই। স্যার, জুরাসিক পিরিয়ড মানে যেখানে হুম। ডাইনোসররা থাকতো, ওই হুম। পিরিয়ডটাকে জুরাসিক মানে জুরাসিক কেন নাম দেওয়া হয়েছে? মানে ডাইনোসরদের সাথে আহ কি বলবো, উম মানে ডাইনোসর বলতে আমরা আহ মানে কিভাবে বলি, মানে তুমি কোন পোর্শনটুকু শুধু জানতে চাইছো? মানে মানে জুরাসিক তুমি বলতে নামটা চাইছো যে কেন এসছে কোথা থেকে? ডাইনোসরদের পিরিয়ডটাকে আমরা জুরাসিক বলি? হ্যাঁ। হ্যালো। স্যার শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, মানে তুমি কিছু বললে কি, আমি শুনতে পেলাম না। না, আমিও আপনাকে শুনতে পেলাম না। মানে আমি বলছি যে তোমার এক্সাক্ট প্রশ্নটা কি। মানে ডাইনোসর আর জুরাসিকের কি সম্পর্ক আছে? জুরাসিক টার্মটা অ্যাকচুয়ালি এসছে জুরা বলে একটা মানে মাউন্টেন থেকে, ঠিক আছে। হ্যাঁ। তো বেসিক্যালি এটার সঙ্গে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, মানে এরম ভেবো না যে আহ, কি বলে ডাইনোসর মানেই জুরাসিক। অ্যাকচুয়ালি এটা আমরা যেভাবে ডেভেলপ করেছি সেটা সেইখান থেকে এসছে, ঠিক আছে। হুম। মানে অ্যাকচুয়ালি আমারই এই জায়গায় একটু কনফিউশন তৈরি করেছি আমি নিজেই ভুল করে লিখে। সেটা হচ্ছে জুরাসিক পিরিয়ড ইজ নট অ্যালোন 16 কারো,
ডাইনোসরের পিরিয়ডটার মধ্যে তিনটে পিরিয়ড ছিল, একটা হচ্ছে ট্রায়াসিক, একটা হচ্ছে জুরাসিক, আর একটা হচ্ছে কি ক্রিটাসিয়াস না কিরম কিছু একটা, ঠিক আছে, যেটা লাস্ট ইয়ে, ঠিক আছে। সো জু ওখানেই সব থেকে মানে ডাইনোসরদের যে 16 কারোর ইয়ার ওরা ছিল, তার মধ্যে যে তিনটে ভাগ বললাম, তার মধ্যে সবচেয়ে বড় টাইম লাইনটা হচ্ছে জুরাসিক পিরিয়ড। অ্যান্ড ওয়াই ইট ইজ কল্ড জুরাসিক? বিকজ অ্যারাউন্ড 1800s আমরা যখন ওই ফসিলস টসিলস গুলো বের করে আনছিলাম, এবং সেখান থেকে বুঝতে পারছিলাম যে আমাদের আগে ডাইনোসর ছিল, ঠিক আছে। হুম তো হুম প্রথম সেইখানে ওই জুরা মাউন্টেন্স বলে একটা মাউন্টেন রেঞ্জ আছে, ফ্রান্স, সুইজারল্যান্ড ওই দিক ফসিলস গুলো বেশি পাওয়া গেছে, ঠিক আছে। তো হুম বা প্রাথমিকভাবে প্রথম দিকে পাওয়া গেছে আর কি, বেশি পাওয়ার থেকে বড় কথা প্রথম দিকে পাওয়া গেছে। ফলে সেই জুরা থেকে এসছে জুরাসিক, ঠিক আছে, এর সঙ্গে আচ্ছা ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। আর গোটা কি বলে ওটার নাম, ডাইনোসরদের পিরিয়ডটা যদি তুমি দেখো, তাহলে গোটা ডাইনোসরদের পিরিয়ডটা মোটামুটি তিনটে ভাগে ডিভাইডেড। প্রথমটা হচ্ছে ট্রায়াসিক পিরিয়ড, যেটা মোটামুটি 50-60 মিলিয়ন ইয়ার্স মতো তার লেন্থটা। দেন জুরাসিক পিরিয়ড, হুইচ ইজ হিউমাঙ্গাস, ঠিক আছে, মানে অনেকটা বেশি, মানে প্রায় তোমার ধরো এগেইন মানে হবে মানে প্রায় টেন টেন কারোরের কাছাকাছি হবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে হচ্ছে লাস্ট পিরিয়ড, সেটা হচ্ছে ক্রিটাসিয়াস পিরিয়ড, ঠিক আছে, যেটা 145 থেকে 66 মিলিয়ন ইয়ার্স, ঠিক আছে। তো 145 to 65 মানে ওদিকে 45, এদিকে আরো 40, মানে 85 মিলিয়ন ইয়ার্স মতো, ঠিক আছে। হুম তো দিস এট দ্য থ্রি পিরিয়ড, ফলে এটা জুরাসিক পিরিয়ড লেখা আমার ঠিক হয়নি, এটা অ্যাকচুয়ালি ডাইনোসর লেখাই বেটার, ঠিক আছে, ডাইনোসর। 3 লাখ ইয়ার্স এগো, 3 লাখ ইয়ার্স। হুম, তাহলে 70 লাখ ইয়ার্স ইগোতে প্রথম আমরা আর্লি হিউম্যান দেখতে পাচ্ছি। সেই হিউম্যানের সাথে আমাদের কোনো মানে কোনো মিলই নেই প্রায়, আজকের দিনে দেখলে হিউজ ডিফারেন্স। এখান থেকে এখানে আসতে দেখো আরো 63 লাখ ইয়ার্স পেরিয়ে গেছে, তেমন কিচ্ছু ডেভেলপমেন্ট হয়নি। হ্যাঁ, মানে এই আর্লি হিউম্যান 70 লাখ ইয়ার্স এগোতে যারা ছিল, আর এই 3 লাখ ইয়ার্স এতে যে হোমোসেপিয়েন্স এলো, তাদের মধ্যে যে ডিফারেন্স গুলো ছিল, সেই ডিফারেন্স গুলো বড় ডিফারেন্স, কিন্তু এমন কিচ্ছু তাতে বদলে যায়নি। এরাও যেভাবে খাবার দাবার জোগাড় করতো ইত্যাদি করতো, এরাও মোরাললেস তার কাছাকাছি করতো। বাট মাঝখানে 63 লাখ ইয়ার পেরিয়ে গেছে, 67 সরি 67। দেন হোমোসেপিয়েন্স থেকে একটা ক্রুশিয়াল পিরিয়ডে আমরা যদি লাভ দিই, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় নিওলিথিক পিরিয়ড, ঠিক আছে, নিওলিথিক পিরিয়ড, এটা হুইচ পড়েছিলাম। ইজ, হ্যাঁ, হুইচ ইজ অ্যারাউন্ড 12,000 to 13,000 ইয়ার্স। সো দেখো টাইম লাইনটা কোথায় নেমে চলে এলো, কোথায় এতক্ষণ আমরা মিলিয়ন করোড়স লাখে কথা বলছিলাম, নাও ইট ইজ জাস্ট 12,000 ইয়ার্স। অ্যান্ড দ্যাট 12,000 ইয়ার্স নিওলিথিক পিরিয়ড, এইটা হিউম্যান সিভিলাইজেশনের একটা ক্রুশিয়াল টাইম পিরিয়ড, বিকজ এইখানে আমরা ডেভেলপ করি কাল্টিভেশন অর এগ্রিকালচার। হুম তাতে হলো কি, এগ্রিকালচারকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে গোটা হিউম্যান সিভিলাইজেশনকে আমি আমার মাইন্ডে ভাগ করি তিনটে ফেজে। একটা হচ্ছে যে ওই 70-80 লাখ ইয়ার এগো, যখন ওই বাঁদর গোছের জিনিস, বাঁদর তো ঠিক নয়, মানে ওই শিম্পাঞ্জি এই ধরনের জিনিস থেকে সেপারেট হয় হিউম্যান। কি করে সেপারেট হয় না, বেসিক্যালি ওদের হাতগুলো ফ্রি হতে থাকে, ওদের হাত আর হাঁটার জন্য, চলাফেরা করার জন্য ওদের হাত কাজে লাগছে, মানে সামনের পা দুটো আর কাজে লাগছিল না, দরকার হচ্ছিল না। ফলে যখন এই হাত ফ্রি হতে শুরু করে, ওরা অনেক
নুয়ান্সড কাজ, মাইনার কাজ, ঠিক আছে, লাইক একটা গাছের ডালকে সরু করে কাটা, ঠিক আছে, এই যে সূক্ষ্ম কাজ, এই সূক্ষ্ম কাজ তারা করতে পারতে শুরু করছিল, এবং এটা একটা মেজর মেজর ডেভেলপমেন্ট যে কেন আজকে হিউম্যান এই জায়গায় এসছে। সো একটা কুকুরের জন্য, একটা বিড়ালের জন্য কোনো কিছু তৈরি করা, অর্থাৎ নেচারে যা আছে সেটাকে ট্রান্সফর্ম করা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তাদেরকে ওই খানিকটা মুখ দিয়ে খানিকটা হাত দিয়ে করতে হবে, বিকজ তাদের অতটা প্রিসাইজনেস নেই। ওই আর্লি হিউম্যানদের যেটা সুবিধার জায়গা হয়েছে সেটা হচ্ছে তাদের হাতগুলো ফ্রি হতে থেকেছে, এটা একটা ক্রুশিয়াল পিরিয়ড। কাট টু, আমরা কথা বলছি 80 লাখ ইয়ার্স এগো, 80 লাখ থেকে আমাদেরকে ঝপ করে নেমে আসতে হবে মাত্র 12,000 to 13,000 ইয়ার এগো, যেখানে হিউম্যান সোসাইটি কাল্টিভেশন বা এগ্রিকালচারকে ইনভেন্ট করছে। অ্যান্ড দিস ইজ এগেইন হিউমাঙ্গাস থিং। কেন? যে খেয়াল করে দেখো, একটা কুকুর বা একটা বিড়াল বা যে কোনো প্রাণী আদার দেন মানুষ, সে নেচারের ওপর যেভাবে ডিপেন্ডেন্ট, মানুষ নেচারের ওপর কিন্তু আজকে আর ততটা ডিপেন্ডেন্ট নয়। কিভাবে? সে ফর এক্সাম্পল, একটা বাঘ আছে, সে হরিণ খাবে, তো তার জন্য তাকে কি করতে হবে? তার জন্য সকালবেলা তাকে ঘুম থেকে উঠতে হবে, উঠে জঙ্গলে যেতে হবে। এখন এই জঙ্গলে গিয়ে সে দেখ, সে জঙ্গলে গেল, কিন্তু সে জঙ্গলে গেল মানেই ওই জঙ্গলে হরিণ আছে এর কোনো গ্যারান্টি নেই, তাই না? না। সেকেন্ড, আচ্ছা, ওই জঙ্গলে হরিণও আছে, কিন্তু জঙ্গলে হরিণ আছে, বাঘও জঙ্গলে গেল, দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিনস ওই বাঘটা হরিণটাকে ধরতে পারবে। হতেই পারবে ওই দিন হরিণটার লাক ভালো ছিল, একটু জোরে দৌড়িয়ে বাঘটাকে পেরিয়ে চলে গেল, হুম। লুকিয়ে পড়লো। আচ্ছা, জঙ্গলে হরিণও আছে, বাঘও গেছে, হরিণ বাঘের সাথে দেখাও হয়েছে, বাঘ ওকে হান্টিংটাও করে নিয়েছে, কিন্তু তারপরেও অন্যান্য প্রাণী তারা লুকিয়ে ছিল যে কখন বাঘ হরিণটাকে ধরবে, যেই ধরবে ওর থেকে স্ন্যাচ করে নেবে। সেটা একটা অন্য বাঘ হতে পারে বা অন্য কোনো প্রাণী হতে পারে। ফলে বাঘ হরিণ শিকার করে নেওয়ার পরও দেয়ার ইজ নো গ্যারান্টি যে বাঘ ওই হরিণটা খেতে পারবে। আচ্ছা, বাঘ শিকার করলো, বাঘ হরিণটা খেতেও পারলো, ঠিক আছে, কিন্তু এখানেও একটা ঝামেলার ব্যাপার, সেটা হচ্ছে যে ও যে হরিণটা বা যেই শিকারটাই জোগাড় করুক না কেন, ও যতক্ষণ না পেট ভরছে ও ভালো করে পেট ভরে খেয়ে নেবে, কিন্তু পেট ভরে খেয়ে নেওয়ার পরও যদি ওর কাছে খাবার বাঁচে, তাহলে ওর কাছে স্টোর করার কোনো উপায় নেই, ঠিক আছে। ফলে ওটাকে ওখানে ওকে ফেলে রেখে ওকে প্রসিড করে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আর অন্যান্য প্রাণীরা তারা আবার ওই অর্ধেক খাবারটা খেয়ে ইয়ে করবে, আলটিমেটলি খাবারটা শেষ হয়ে যাবে। কিন্তু বাঘ যে এত পরিশ্রম করে শিকার করলো, এবং যেটা খুব র্যান্ডম, যে সে বাইরে বেরোচ্ছে মানে শিকার পাবে এরকম কোনো গ্যারান্টি নেই, শিকার পেলেই তাকে ধরতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। এত র্যান্ডামনেস পেরিয়ে যখন ও শিকারটা পাচ্ছে, সেটাও সে ওই মোমেন্টে তাকে এনজয় করতে হচ্ছে, সে খাবার দাবার খেলো, দিয়ে তাকে প্রসিড করে যেতে হচ্ছে। আবার কবে শিকার পাবে, ইট ডিপেন্ডস অন নিউমেরাস, মানে হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ ফ্যাক্টরস, যেটা বাঘের নিজের কন্ট্রোলে নেই। আর্লি হিউম্যানদেরও লাইফ এইভাবেই চলেছে। আমরা কোট আনকোট যে কথাটা বলি সেটাকে বলি হান্টার আর গ্যাদারার্স, ঠিক আছে, অর্থাৎ যাও শিকার করো এবং জমা করে খাও। কিন্তু রেফ্রিজারেটর তো নেই, আমি একটা মাংস জোগাড় করলাম, তাকে আগুন ফাগুনে পোড়ালাম, পুড়িয়ে খেলাম, যতক্ষণ খেতে পারলাম খেলাম, তারপরে আর কিছু উপায় নেই, তারপরে আবার আমাকে শিকারে যেতে হবে। ফলে এই ছিল আমাদের জীবন অন্যান্য প্রাণীদের মতোই, যে সকালে ওঠো, খাওয়ার খোঁজার চেষ্টা করো, পেলে ভালো, না পেলে না ভালো, মেনে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। এবং এটা আমরা আজকেও দেখতে পাই যে মানুষ ছাড়া প্রায় সকল প্রাণী অনেক দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। একটা বাঘ একবার যদি ফুল মিল খায়, তাহলে সে 15 to 30 ডেজ, সম্ভবত আমি আপার লিমিটটা হয়তো ভুল বলছি, 15-20 ডেজ সে আরামসে না খেয়ে থাকতে পারে। হুম। কিন্তু হিউম্যানদের ক্ষেত্রে তা নয়, আমরা বড়জোর একদিন না খেয়ে থাকতে পারবো, দুদিনের দিন আমাদের খেতে হবেই আর কি, এরকম একটা ব্যাপার চলে গেছে আজকে। আর এমনি খিদে পায় 4 ঘন্টা পর পরই। তো এই যে ব্যাপারটা হয়েছে, এইটাই দেখো সিভিলাইজেশন আসার পর, এই সিভিলাইজেশন বলছি, সরি, কাল্টিভেশন আসার পর এই গোটা ব্যাপারটা ঘুরে গেল, যে হিউম্যানকে আর নেচারের ওপর ততটা ডিপেন্ড করতে হয় না যতটা
একটা বাঘ, একটা সিংহ, একটা হরিণকে করতে হয়। হিউম্যান তার নিজের খাবার নিজে ফলাতে পারে, তার যতটুকু দরকার ততটুকু সে বানাতে পারে, তার থেকে বেশিও বানাতে পারে পরের বছরের জন্য। এবং সে অ্যাট উইল নিজের খাবার নিজে ম্যানেজ করতে পারে। আর এই যে অ্যাট উইল নিজের খাবার নিজে ম্যানেজ করতে পারা, এই স্কিলটা মানুষকে নেচারের ডিপেন্ডেন্সি থেকে হিউমাঙ্গাসলি আলাদা করে দিল। এবং আজকের সোসাইটি আমরা যেটা দেখি, সেই সোসাইটির যা কিছু ভালো এবং যা কিছু খারাপ, সেই সমস্ত কিছুর রিজন আসলে এই নিওলিথিক পিরিয়ডে যখন আমরা কাল্টিভেশন ডেভেলপ করেছিলাম। কাল্টিভেশনের আগের হিউম্যান লাইফ আর কাল্টিভেশন শেখার পরের হিউম্যান লাইফ ইজ হিউমাঙ্গাসলি ডিফারেন্ট। এবং আজকেও আমরা সেই সোসাইটিতেই বসবাস করছি, যে সোসাইটি আজ থেকে 12,000 ইয়ার্স এগো আমরা অ্যাডাপ্ট করেছিলাম। এই সোসাইটির যা ভালো দিক, আমরা ধরো আহ, এই যে ফ্যামিলি তৈরি করতে পারি, আমাদের একটা ডিপ সেন্স অফ ফ্যামিলিটাকে প্রোটেক্ট করা এক্সেট্রা এক্সেট্রা ব্যাপার আছে, ঠিক আছে। আমরা নতুন জিনিস ইনভেন্ট করছি ইত্যাদি প্রভৃতি, ইনভেন্ট করতে করতে আমরা এত এত দূর অব্দি এসেছি। এই এই সমস্ত কিছু যেমন একটা পজিটিভ দিক, এইগুলোরও অরিজিন লুকিয়ে আছে ওই নিওলিথিক পিরিয়ডে। আবার যেগুলো আমাদের সোসাইটির গন্ডগোলের দিক, যেমন মানি ইজ এ গন্ডগোলের জিনিস, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে আমরা প্রপার্টি নিয়ে এত মারামারি করি, ঠিক আছে, হ্যাঁ, প্রপার্টির জন্য আগাথা ক্রিস্টির নোবেল বা ইত্যাদিতে আমরা পড়েছি না, যে এ ওর থেকে প্রপার্টি আছে, ওর প্রপার্টি নিতে পারে বলে খুনই করে দিল, মেরেই ফেললো, ঠিক আছে। তো এই যে পার্সোনাল প্রপার্টি নিয়ে এত মারামারি বলো, মানি নিয়ে ইয়ে বলো, এবং ওভারঅল সোসাইটিতে একটা মেল ডমিনেন্সের কথা বলো, এই যে সব গন্ডগোলের দিকগুলো, এইগুলোরও অরিজিন হচ্ছে নিওলিথিক পিরিয়ড। ফলে আজকের সোসাইটিও হিউজলি ইম্প্যাক্টেড বাই দিস নিওলিথিক পিরিয়ড। ফলে আজকের সোসাইটিতে কোনো কিছু চেঞ্জ করতে গেলে পরে তোমাকে নিওলিথিক পিরিয়ডে ফিরে যেতেই হবে। দ্যাট ইজ দ্য হিস্ট্রি, দ্যাট ইজ দ্য সায়েন্স। হিস্ট্রি ইজ সায়েন্স অ্যাকচুয়ালি। নাও আমরা এইটা বুঝতে পারলাম। আরেকটা, এই যে হিউম্যান সোসাইটি, হিউম্যান সিভিলাইজেশনের তিনটে হিউজ চ্যাপ্টার, দুটো অলরেডি অ্যাকসেপ্টেড। একটা হচ্ছে যে যখন হিউম্যানের সামনের ফ্রন্ট লেগ গুলো ফ্রি হয়েছিল, এটা হিউম্যান সোসাইটিকে একটা হিউজ বুস্ট দিয়েছে। আরেকটা হচ্ছে আমরা যখন এগ্রিকালচার ইনভেন্ট করলাম, এটা আরেকটা হিউজ বুস্ট দিয়েছে। আরেকটা যেটা এখনো অ্যাকসেপ্টেড নয় কিন্তু আগামী দিনে অ্যাকসেপ্টেড হবে, মোস্ট প্রবাবলি হিউম্যান সিভিলাইজেশনের নেক্সট বুস্টটায় আমরা দাঁড়িয়ে আছি, দ্যাট ইজ কল্ড এআই, ঠিক আছে। এই এই সময় আমরা যে এআই তৈরি করছি, এটা একটা মানে ইট ইজ কম্পারেবল টু নিওলিথিক পিরিয়ডে চাষাবাদ শেখা, ইট ইজ কম্পারেবল টু 7 মিলিয়ন ইয়ার্স এগোতে আমাদের হ্যান্ড ফ্রি হয়ে যাওয়া, ঠিক আছে। সো নেভারদলেস আমরা টাইম লাইনটাকে যদি আরেকটু প্রসিড করি, সো 12,000 to 13,000 ইয়ার্স এগো আমরা উম, চাষাবাদ শিখলাম, এগ্রিকালচার শিখলাম, এবং মডার্ন সোসাইটি, আজকে আমরা যে সোসাইটিতে বসবাস করি, মোটামুটি সেই সোসাইটির বেসিক স্ট্রাকচারটা আমরা সেই সময় দাঁড় করালাম। তারপরেও আমরা বহুদিন অব্দি কিচ্ছু প্রায় আবিষ্কার টাবিষ্কার করে মানে করেছি, নানা জিনিস আবিষ্কার করেছি আমরা, ঠিক আছে। ফাইনালি আমরা যত এগিয়েছি তত গ্যাপটা কমতে কমতে থেকেছে, ঠিক আছে। কিরকম? যেমন 12,000 to 13,000 ইয়ার্স এগোতে আমরা এগ্রিকালচার শিখলাম। মোটামুটি 5,000 ইয়ার্স এগোতে, ঠিক আছে, আমরা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট রিলিজিয়ন গুলো আসছে, রিলিজিয়ন্স, ঠিক আছে। এখন রিলিজিয়ন কেন এখানে ইম্পর্টেন্ট? কারণ রিলিজিয়ন অন দ্যাট টাইম ওয়াজ বেসিক্যালি সাইন্টিফিক এন্ডেভার। রিলিজিয়ন, আজকে আমরা যেগুলোকে রিলিজিয়ন বলি, সেগুলো যখন শুরু হয়েছিল, দে ওয়াজ বেসিক্যালি সাইন্টিফিক স্টাডি। আজকে তারা রিলিজিয়ন হয়ে গেছে কারণ তারা একদিন উঠে বলেছে যে হ্যাঁ, আমি এর বেশি এগোতে চাই না। এই
এটা নিয়ে আমরা পরে কোনো সময় আবার দরকার পড়লে কথা বলবো, যে কোন জায়গা থেকে রিলিজিয়ন পড়ে না, আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে এই সব কথাই বলতে হবে, ফলে পরের দিনই হয়তো বলবো। সেটা হচ্ছে যে কোন সময় এসে, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, আপাতত ওটা থাক। তো রিলিজিয়ন গুলো প্রাইমারিলি সাইন্টিফিক এন্ডেভার ছিল, ফলে আমি সেটাকেও কাউন্ট করছি। কাট টু, মোটামুটি আমাদেরকে নেমে আসতে হবে লাস্ট 400 to 300 ইয়ার্স। হ্যাঁ, এই 400 to 300 ইয়ার্স এ আমরা, মানে 400 মানে আজকে হচ্ছে 2000, তার মানে হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 1600, কি বলে এটাকে, বিফোর আফটার ক্রাইস্ট, তাই তো, এডি নাকি? হ্যাঁ। হুম। অ্যান্ড এরকম, ঠিক আছে, 1600 থেকে আমরা যদি 1900 অব্দি আসি, ঠিক আছে, তাহলে এই এই পিরিয়ডটাই হচ্ছে বেসিক্যালি মডার্ন সায়েন্সের স্টার্টিং। ঠিক আছে, স্টার্টিং অফ মডার্ন সায়েন্স। And finally, last 100 years, লাস্ট 100 ইয়ার্স এ আমরা হিউজ প্রোগ্রেস করেছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে 2026, তুমি মাত্র 100 বছর যদি পিছিয়ে যাও, তাহলে কোথায় গিয়ে পৌঁছাতে হবে? 1926-এ। 1926-এ হিউম্যান সিভিলাইজেশন নিউট্রনও আবিষ্কার করে উঠতে পারেনি। নিউট্রন জানি তো আমরা, হ্যাঁ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন আবিষ্কার হয়েছে দেখবে 1936, আমরাই পড়াবো অ্যাটমিক স্ট্রাকচারে গিয়ে, 1936-এ। ফলে 100 ইয়ার্স ফ্রম নাও ব্যাক, আমি যদি যাই ব্যাকে, আমি দেখতে পাবো যে নিউট্রনও পর্যন্ত আমরা আবিষ্কার করে উঠতে পারিনি। আর এই লাস্ট 100 ইয়ার্সে আমরা সেখান থেকে আজকে আমরা এআই বানাচ্ছি, অর্থাৎ এমন একটা মেশিন যে নিজে চিন্তা করতে পারে, ভাবতে পারে। থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল, হিউমাঙ্গাস। মানে আমরা যে রেটে ইয়েটা করেছি, যত এগোচ্ছি তত আমাদের আহ ইয়ে ঘটছে। মানে তুমি বললে অবাক হয়ে যাবে, যে এটাও বলবো আমরা, যে সায়েন্স লিনিয়ারলি চলে না। লাইক তোমাদের সিলেবাসে যেরকম থাকে না, এই চ্যাপ্টারের পর এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের পর এই চ্যাপ্টার, সায়েন্স ওভাবে চলে না। সায়েন্স ব্যাক এন্ড ফোর্থ করতে করতে চলে। হ্যাঁ, তার একটা সিম্পল মানে এক্সাম্পল যদি দিই, এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো অ্যাটমিক স্ট্রাকচারে। সেটা হচ্ছে যে যদি তুমি দেখো যে ইলেকট্রন প্রথম আবিষ্কার হচ্ছে, ইলেকট্রন ডিসকভার হচ্ছে হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 1896 মতো। ঠিক আছে, ওরকম মানে 1890s আর কি। 1890s ইলেকট্রন ডিসকভারি হচ্ছে। প্রোটন হচ্ছে মোটামুটি 1907-এ। ঠিক আছে, whereas 1905 পর্যন্ত মলিকুল ব্যাপারটাই, যে মলিকুল আদৌ এক্সিস্ট করে কিনা, মানে আমরা চারপাশের দুনিয়াকে যে দেখছি, সেই দুনিয়ার যে ম্যাটার, পদার্থ, সেই ম্যাটার কি কতগুলো ছোট ছোট সাবস্ট্রাকচার একসাথে মিলে তৈরি হওয়া, নাকি গোটা জিনিসটা একটাই, অর্থাৎ একটা পেন মানে একটা পেন, একটা বই মানে একটা বই, হ্যাঁ, একটা মানুষ মানে একটা মানুষ, এরকমই কি এটাকে বলা হতো কন্টিনিউয়াস ম্যাটার, নাকি প্রত্যেকটা ম্যাটার আমরা যা দেখছি তা আসলে কতগুলো সিমিলার সাব পার্টিকেল দিয়ে তৈরি? এই ডিবেটটা মানে কংক্রিটাইজড হয়েছে 1905-এ। তার মানে 1905-এর আগে পর্যন্ত মলিকুলস এক্সিস্ট করে এটাই মানুষের কাছে পরিষ্কার ছিল না। অথচ মানুষ ইলেকট্রন আবিষ্কার করছে 1890-তে, প্রোটন আবিষ্কার করছে 1907। এটা কি করে হলো? ম্যাজিক খানিকটা, সেটা আমরা পরে বলবো। ঠিক আছে, এখন খানিকটা থাকুক ওই ম্যাজিকটা মনের মধ্যে, যে কি করে এটা হলো। মলিকুলই আবিষ্কার করেছে 1905-এ, মানে আবিষ্কার করেছে মানে মলিকুল বলে কিছু এক্সিস্ট করে, সেটাকে থিওরাইজ করেছে 1905-এ, যে হ্যাঁ মলিকুল আছে, ম্যাটার কন্টিনিউয়াস নয়, অর্থাৎ একটা বই মানে একটা গোটা বই নয়, একটা বই, একটা মানুষ, একটা পেন, দিজ আর অল মেড আপ ফ্রম ফিউ সাব অ্যাটমিক পার্টিকেলস। ঠিক, সরি সাব অ্যাটমিক বলছি, সাব পার্টিকেল। সেটাই পরবর্তীকালে আমরা দেখবো মলিকুল, মলিকুলের ভিতরে থাকবে অ্যাটম, এক্সেট্রা এক্সেট্রা। বাট
এইটা প্রমাণ করে যে সায়েন্স নন লিনিয়ার, অর্থাৎ পর পর হয় না, যে আগে এটা আবিষ্কার হয়েছে তারপরে ওটা, না এরকম নয়। ঠিক আছে, তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এরকম যে তাহলে দেখো 1989, সরি 1905, 1905-এ মানুষ এই বিষয়ে মারামারি করছিল যে ম্যাটার কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট, অর্থাৎ ওই মলিকুল বা অ্যাটম বলে কিছু ছোট ছোট জিনিসপত্র কি আছে, নাকি গোটা জিনিসটাই একটা। অথচ 100 ইয়ার্স এদিকে আমরা আজকে এআই তৈরি করে ফেলেছি, এবং ট্রিমেন্ডাসলি, মানে এআই ছবি আঁকতে পারছে, এআই এটা করতে পারছে, ওটা করতে পারছে, সেই জায়গায় চলে গেছি। আর পরের এই 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 লাস্ট 120 ইয়ার্স যদি আমি ধরি, এই 120 ইয়ার্সে যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই স্কেলের ডেভেলপমেন্ট হতে পরের বার মানে 2026 থেকে যদি ধরি, আমার মনে হয় না মানে 20-25 বছর, 20-25 ইয়ার্স এর বেশি লাগবে। ঠিক আছে, মানে বুঝতে পারলাম আমি কি বললাম, যে হুম। প্রতিবার সিমিলার অ্যামাউন্ট প্রোগ্রেসের টাইমটা কমে যাচ্ছে। আমি যদি মোটামুটি নিউটন ফিউটন ওদের সময় থেকে ধরি, তাহলে ওদের সময় থেকে 1900-এ আসা পর্যন্ত প্রায় 300 বছর। এই 300 বছরে যা ডেভেলপমেন্ট হয়েছে, 1900 থেকে 2000, এই 100 বছরে তার সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, বা তার থেকে বেশি বললেও কম বলা হয় না। হ্যাঁ। ফলে সেই স্কেলটাকে যদি আমি প্রোপাগেট করি, তাহলে 1900 থেকে 2026 পর্যন্ত যা যা ডেভেলপমেন্ট হয়েছে, সেই সিমিলার প্রোগ্রেস হতে 2026 থেকে মেবি 30 ইয়ার্স লাগবে। ঠিক আছে, সো এসব কথা এখানে কেন আসছে, এসব কথা এখানে এটা বোঝানোর জন্য আসছে যে আমরা লাইক এই যে হিউম্যান আর্লি হিউম্যানস, তারা যখন দুনিয়াকে দেখতো, তারা একটা নর্মাল কুকুর বিড়াল এদের মতো করেই দুনিয়া দেখতো, এবং সেই দুনিয়া দেখাটা কিরকম সেটা আমরা জানতেও পারবো না, সম্ভব না তার, কারণ তো তারা তো লিখতে পারতো না, তারা তো লিখে যেতে পারবে না, বলে যেতে পারবে, তারা একে অপরের সাথেও কথা বলতে পারতো কিনা সন্দেহ। যেমন আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, মানে আমরা জানি না যে দুটো বিড়াল নিজেদের মধ্যে আদৌ কথা বলতে পারি কিনা। হয়তো কিছু বেসিক, কি বলবো, বেসিক কমিউনিকেশন তারা করে নেয়, লাইক আমি রেগে আছি, সরে যা, ঠিক আছে, এ বললো। হ্যাঁ, দেখবে বিড়ালরা ঝগড়া করে যখন, বা একটা বিড়াল আরেকটা বিড়ালের সাথে বন্ধুত্ব করতে চাইছে, এরকম বেসিক কিছু জিনিস করে নিতে পারে। কিন্তু খুব, মানে গল্প করছে, জানিস তো রাস্তায় ওই বিড়ালটার সাথে দেখা হলো আমার, ওর সাথে এই নিয়ে কথা হলো, এই লেভেলের কমিউনিকেশন বিড়ালরা করে না, কুকুররা করে না বলেই আমার ধারণা, এবং সায়েন্সেরও বোধহয় তাই আন্ডারস্ট্যান্ডিং। ফলে আর্লি হিউম্যানরা সেই জায়গায় দাঁড়িয়েছিল। এবার যত তাদের আস্তে 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 এই কগনিটিভ ডেভেলপমেন্ট বেড়েছে, ব্রেনের সাইজ বেড়েছে বডি ওয়েটের তুলনায়, তত আস্তে আস্তে তারা এই নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে শিখেছে, এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে শেখার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও শিখেছে, সেটা হচ্ছে যে এই নেচারকে সে দেখতে শিখেছে। যখনই সে নেচারকে দেখবে এবং তার একটা নিজের কনসাসনেস থাকবে, সে তখন জিজ্ঞেস করবে এটা কেন এরকম, হোয়াট ডাজ ইট মিন। ঠিক আছে, এটা কি, এই যে এটা কি, এটা কেন এরকম, এটা কেন এরকম, এই এই ধরনের প্রশ্নগুলোই আখেরে হিউম্যান সোসাইটিকে এই জায়গায় এনে ফেলেছে। এবার আমি কেন, পৃথিবীর কোনো মানুষই আশা করি এই উত্তরটা দিতে পারবে না, মানে এই মুহূর্তে সবচেয়ে বেঁচে থাকা জ্ঞানী মানুষটাও বোধহয় এই উত্তরটা দিতে পারবে না, যে কোনটা আগে হয়েছে বলে ওটা হয়েছে। ঠিক আছে, ইটস লাইক যে মুরগি আগে না ডিম আগে, এরকম একটা আছে না, হ্যাঁ, যে চিকেন আগে না এগ আগে, মজা করে হ্যাঁ, লোকে। ঠিক আছে, কোনটা আগে বলো তো, জানি না। আন্দাজ। মুরগি তো ডিম থেকেই হয়, আর ডিম তো মুরগিই দেয়। হ্যাঁ, তাহলে কোনটা আগে? নো আইডিয়া। মানে সিভিলাইজেশন বলছি, এভলিউশনের পার্সপেক্টিভ থেকে দেখলে পারে ওভাবে তো এভলিউশন হয় না। এভলিউশন হয় এইভাবে, যে যেমন তোমার আমার মধ্যেও এখন এভলিউশন হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, মানে আজ থেকে 100 বছর আগে একটা ক্লাস 8-এ পড়া বাচ্চা আর এখনকার ক্লাস 8-এ পড়া বাচ্চার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, যদিও সেই ডিফারেন্স গুলো এতটাই সূক্ষ্ম যে আমরা সাদা চোখে ধরে উঠতে পারবো না। ঠিক আছে,
আর আমরা তো দেখতেও পাচ্ছি না, আজ থেকে 100 ইয়ার্স এগোর কোনো ক্লাস 8 এর বাচ্চাকে কি আমি আজকে কোনো ক্লাস 8 এর বাচ্চার পাশাপাশি রাখতে পারছি না তো। ফলে বাট আমাদের মধ্যেও চেঞ্জ হচ্ছে। ফলে এই চেঞ্জটা হতে 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 যখন চেঞ্জটা এতটা হয়ে যাবে, সবসময় চেঞ্জ হচ্ছে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হতে 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 যখন চেঞ্জটা এই স্কেলে চলে যাবে যে লেটস সে 10 লাখ বছর আগে যেখান থেকে শুরুটা হয়েছিল তার সাথেই 10 লাখ বছর পরের এভলিউশনের ফর্মটার প্রায় কোনো মিল নেই, বা এদের এদের ডিফারেন্সটা অনেক হিউজ হয়ে যাচ্ছে, তখন আমি বলবো নতুন একটা কিছু এসছে। সো বেসিক্যালি মুরগি বা চিকেন সেটা ওইভাবে এসছে আর কি। হ্যাঁ, চিকেনস আর দা ডাইনোসরস, ঠিক আছে, ডাইনোসরদের থেকেই কিন্তু চিকেনরা এসছে। হ্যাঁ, সো আজকে আমরা যে চিকেন দেখি, দে দে আর ক্লোজ রিলেটেড টু ডাইনোসরস, ঠিক আছে, ফ্লাইং ডাইনোসরস। এবং চিকেন কেন, পৃথিবীর যে কোনো বার্ড, দে আর কি বলবো, মানে অ্যানসেস্টার উল্টোটা যেন কি, মানে তাদের ডিসেন্ডেন্টস। অ্যানসেস্টার, হ্যাঁ হ্যাঁ, ডিসেন্ডেন্টস। descendant, হ্যাঁ। সো এনি টাইপ, মোস্ট অফ দ্য বার্ডস ইন কারেন্ট ওয়ার্ল্ড আর ডিসেন্ডেন্ট অফ ডাইনোসর, ফ্লাইং ডাইনোসরস, ঠিক আছে। হুম, তো ওইভাবে অ্যাকচুয়ালি এসছে। কিন্তু এটা মজা করে একটা উত্তর দেওয়া যায় যে চিকেন আগে না এগ আগে, যেটা আগে অর্ডার করবো সেটা আগে আসবে রেস্টুরেন্টে। যদি এগ আগে অর্ডার করি তাহলে এগ আগে আসবে। যাক, মজার উত্তর মজা করে। তো বেসিক্যালি তার মানে আমরা একটা বেসিক জায়গা বুঝতে পারছি যে যখনই আমাদের কনসাসনেস ডেভেলপ করলো, আমরা আমাদের আশেপাশের জিনিসকে খোঁচাতে শুরু করলাম, পোক করতে শুরু করলাম। পোক করলাম কিভাবে? বাই আস্কিং সিম্পল কোশ্চেন্স, যে কি এটা ভাই, কি জিনিস, এরম কেন দুনিয়াটা। হ্যাঁ, এই কোশ্চেন গুলো আখেরে আমাদেরকে এই জায়গায় এনে ফেলেছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো মানুষই বোধহয় বলে উঠতে পারবে না যে কোনটা কোনটাকে প্রিসিড করেছে। অর্থাৎ মানুষ তার আশপাশ সম্পর্কে কোশ্চেন করতে পেরেছিল তাই মানুষের কনসাসনেস ডেভেলপ হয়েছে, নাকি মানুষের বা কোন একটা প্রাণীর কনসাসনেস ডেভেলপ হয়েছিল বলে সেই কোশ্চেন গুলো করতে পেরেছিল, তার সেখান থেকে আস্তে আস্তে মানুষ ডেভেলপ হয়েছে। উই ডোন্ট নো। মানে এই স্টাডিটা করা খুব মুশকিল, মানে স্টাডিটা নিশ্চয়ই করার চেষ্টা হচ্ছে, কিন্তু এই উত্তর এখনো কারো জানা নেই যে কোনটা আগে হয়েছে। ক্লিয়ার আমি কি বললাম? ক্লিয়ার যে হুইচ ওয়ান ইজ ফান্ডামেন্টাল, যে ওই আর্লি হিউম্যান বলে যাদেরকে আমরা বলছি তাদের মধ্যে থেকে আস্তে আস্তে কনসাসনেস ডেভেলপ হওয়া শুরু করেছিল ডিউ টু সাম আদার ফ্যাক্টর, দ্যাট ইজ ওয়াই তারা তাদের আশেপাশের জিনিসকে কোশ্চেন করছিল, নাকি তারা কোশ্চেন করেছিল বলেই তাদের মধ্যে কনসাসনেস ডেভেলপ হয়েছিল, এইটা কংক্রিটলি বলার জায়গা আমাদের খুব কম। বাট নেভারদেলেস এই দুটো তার মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ। Consciousness is defined, can be defined by the ability to question the reality, ঠিক আছে। সো সায়েন্স এই রিয়েলিটিকেই কোশ্চেন করে, এই রিয়েলিটিকে কোশ্চেন করার মধ্যে দিয়ে সে একটা নতুন রিয়েলিটিতে পৌঁছানোর চেষ্টা করে। যেমন নিউটনের আগে কি মানুষ দেখেনি যে গাছ থেকে ফল নিচে পড়ে? হ্যাঁ, হাজার হাজার দেখেছি। বছর ধরে মানুষ দেখেছে। তাহলে নিউটন নতুনটা কি করলো? নিউটন একদিন ওই কোশ্চেনটা করলো। হ্যাঁ, যদিও ওই নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা কিন্তু গল্প, ইটস এ ফিকশন বা মিথ, কিন্তু নিউটন একদিন হঠাৎ করে খেয়াল করলো যে উপর থেকে নিচে পড়ে ঠিক কথা, কিন্তু কেন উপরে উঠে যায় না? এই যে একটা কনসাস বিং, সে তার আশেপাশের জিনিস সম্পর্কে কোশ্চেন করছে, and that question leads to the Newton's law of gravity. আবার কাট টু 200 ইয়ার্স, 250 ইয়ার্স যদি তুমি এগিয়ে আসো, তাহলে তুমি দেখতে পাবে আরেকজন লোক নিউটনের থিওরিটাকে, মানে অন্য একটা জায়গা থেকে সে বলছে যে সেখান থেকে সে অঙ্ক কষতে কষতে বা নানা মেথডে ওই এগেইন কোশ্চেন করতে করতে যেখানে গিয়ে পৌঁছচ্ছে, সেখানে গিয়ে দেখছে যে না, নিউটন যে গ্র্যাভিটিকে যেভাবে ডিফাইন করেছিল সেটা ইনকমপ্লিট, সেটা দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে আমাকে গ্র্যাভিটিকে আর একটু বেটার হইতে, আর একটু কংক্রিট হইতে ডিফাইন করতে হবে। আমরা চলে এলাম অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে। সেটা কবে? 1905 একটা পেপার বেরোচ্ছে, 1915 একটা পেপার বেরোচ্ছে, ঠিক আছে। প্রথমটার নাম হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি,
তারপরটার নাম হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আমরা গ্র্যাভিটিকে একটা নতুন ল্যাঙ্গুয়েজে শিখে ফেলছি আইনস্টাইনের থ্রুতে। মানে আইনস্টাইন একটা লোকের নাম, কিন্তু ওভারঅল হিউম্যান সোসাইটি, হিউম্যান সিভিলাইজেশন, সোসাইটি বলা ঠিক না, হিউম্যান সিভিলাইজেশন সেটা শিখে ফেলছে। সো ঠিক প্রশ্ন করতে পারা, এটাই বেসিক্যালি সায়েন্টিফিক অ্যাটিটিউড। এখন সায়েন্স বেসিক্যালি কি প্রশ্ন করে, এটা দিয়ে আমরা আজকের মতো ক্লাস গোটাবো। ঠিক আছে, প্রথম দিন এত কিছু পড়লে, মানে এত নতুন একটা ল্যাঙ্গুয়েজ তো। সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, ঠিক আছে? গল্পটা, তুমি একে চেনো? এজেসি বোস, না। আচার্য জগদীশচন্দ্র বোস, এবার চেনো? না। ওকে। গাছের যে প্রাণ আছে এটা কি আবিষ্কার করেছিল? জানি না। ওকে, গাছের প্রাণ আছে এটা জানি তো। হ্যাঁ। হুম, গাছের যে প্রাণ আছে এটা ইনভেন্ট করেছিল কিন্তু একজন বেঙ্গলি, মানে আমাদের এই শহরের লোক, এবং তিনি আমার কলেজের সিনিয়র। ঠিক আছে, তার নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। ঠিক আছে। হুম, দেখবে কলকাতার রাস্তায় বা গুগলে সার্চ করে দেখতে পারো যে বসু বিজ্ঞান মন্দির আছে তার নাম। ঠিক আছে। এবিসি বোস রোড বলেও হয় অনেক। হুম। ইয়েস ইয়েস, এজিসি বোস রোড, এক্সাইড মোড়ের ওখানে থেকে যেটা শিয়ালদার দিকে আসে, দ্যাট ইজ এজিসি বোস রোড। এজিসি বোস রোড ফ্লাইওভারও আছে। ঠিক আছে। সো এই আমার কলেজের সিনিয়র, মানে আমি প্রেসিডেন্সিতে পড়েছি, জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি পড়েছেন, পড়িয়েছেন। ঠিক আছে। তো জগদীশচন্দ্র বোস, জগদীশচন্দ্র বসু শুধু সায়েন্টিস্ট তো ছিলেন না, তার সঙ্গে লেখালেখিও করতেন। ঠিক আছে। তো জগদীশচন্দ্র বসুর একটা দারুণ গল্প আছে, মানে দারুণ লেখা আছে, যার নাম হচ্ছে অব্যক্ত। ঠিক আছে। হুম, মানে অব্যক্ত মানে হচ্ছে আনস্পোকেন বলতে পারি। ঠিক আছে। তো এই অব্যক্তর ভিতরে একটা ছোট্ট লেখা হচ্ছে, উম যার নাম হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে। ঠিক আছে। এই গল্পটা আমরা সোহম সৈনী ওদেরকেও বলেছি। ঠিক আছে। হ্যাঁ। তো এই অব্যক্তর ভিতরে একটা গল্প ছিল যেটার নাম হচ্ছে ভাগীরথী। আচ্ছা, তুমি বাংলা পড়তে জানো? হ্যাঁ। না বললে না, হ্যাঁ বললে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না সোহম সৈনীর ক্ষেত্রে এটা অসুবিধা হয়, তাই জিজ্ঞেস করে নিলাম। ঠিক ওদের আছে। থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, তাই জন্য ওদের অসুবিধা হয় মনে হয়। ও হ্যাঁ, তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ তো বললে, তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ কি বললে? বেঙ্গলি। বেঙ্গলি, হ্যাঁ। থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হ্যাঁ, তাও ঠিক আছে। তাহলে তো ঠিক আছে। হুম, এটা হচ্ছে ভাগীরথীর, সরি, ভাগীরথীর উৎস সন্ধান। বানানটা ভুল লিখলাম, না আগেরটা ঠিক লিখেছি। ভাগীরথীর উৎস সন্ধানে। ঠিক আছে। হুম। তোমার যদি বই পড়ার অভ্যেস থেকে থাকে, ছোট্ট লেখা কয়েক পাতারই, আমি বলবো এটা পারলে পড়ে দেখো। ঠিক আছে। অনলাইনে পাওয়া যায় ফ্রিতে। ঠিক আছে। হুম। ভাগীরথীর উৎস সন্ধান, অসাধারণ লেখা। তো বেসিক গল্পটা শুরু হচ্ছে কোথা থেকে, যে এই আমি যেখানে থাকি, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার গেলে পরেই গঙ্গা। ঠিক আছে। আমি থাকি পানিহাটি বলে একটা জায়গা। তো সেখানে এই পানিহাটির এই গঙ্গার ঘাটে বহু বড় বড় মানুষের, মানে আগেকার দিনে বড় বড় মানুষের বাড়ি ছিল। ঠিক আছে, গঙ্গার পাড়ে। যেমন জগদীশচন্দ্র বসু এদের ছিল, তারপরে আহ রবীন্দ্রনাথের ছিল। ঠিক আছে, ইত্যাদি আরো অনেকের ছিল। ঠিক আছে। কি হয়েছে? এক সেকেন্ড ধরো। কি হয়েছে? না, একটু একটু বাকি আছে, কেন?
সরি, আমাকে একটু উঠে যেতে হচ্ছে। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভাগীরথীর উচ্চ সন্ধানে, হ্যাঁ। তো এই এই যে গঙ্গার ধারে যে বাড়িগুলো ছিল, এই গঙ্গার ধারে বাড়িগুলোতে লোকজন ছুটি কাটাতে আসতো। এরা সবাই তো কলকাতার মানুষ, এবং কলকাতা থেকে ছুটি কাটাতে আসতো। তো সেরকমই একদিন এই গঙ্গার ঘাটে, এই যে গঙ্গাটা আমরা দেখি কলকাতায়, এই গঙ্গাটার আসল নাম কিন্তু ভাগীরথী, ঠিক আছে? তো সেই গঙ্গার ঘাটে বসেছিল হচ্ছে বাচ্চা জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? সো লেটস সে দিস ইজ দ্য গঙ্গা। এটা হচ্ছে গঙ্গার ঘাট। হুম। তো এখানে একটা বাচ্চা বসে আছে, ঠিক আছে? তো সে ছোটবেলায় যখনই মানে গঙ্গার ধারে বাড়ি, তো যখনই তার দরকার হতো, মানে গঙ্গার পাশে গিয়ে বসা হতো, বসে পড়তো। তো দেখতো সে গঙ্গার দিক থেকে বয়ে আসছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ছোট জগদীশচন্দ্র, তার তো মানে আমরা যদি গঙ্গার ঘাটে বসে থাকি, জগদীশের জায়গায় আমরা নিজেদেরকে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের তো একটা ভিউ পয়েন্ট, মানে একটা ভিউইং ফিল্ড থাকবে, ধরো এতটা। এর বাইরে তো আমি এদিকে কি গঙ্গায় কি ঘটছে দেখতে পাচ্ছি না, এদিকের গঙ্গায় কি ঘটছে দেখতে পাচ্ছি না, তাই না? না। না। এবার তাহলে আমি যখন ওই যেখানে ঘাটে বসে যতটা দেখতে পাচ্ছি, ওই দিকে দূর অব্দি, এদিকে দূর অব্দি, তারপর এবং গঙ্গা বয়ে আসছে, তাহলে একটা বাচ্চার মনে সবচেয়ে স্বাভাবিক দুটো প্রশ্ন কি আসতে পারে? যে আমি ওইদিকে দেখতে পাচ্ছি না কেন? মানে তার থেকেও আগে যেটা আসবে সেটা, মানে ও তো গঙ্গা দেখছে, ও গঙ্গা দেখছে, ও এইদিকে তাকালে ওর দৃষ্টি যতদূর যায় ততদূর দেখতে পাচ্ছে, এদিকে ওর যতদূর যায় ততদূর দেখতে পাচ্ছে। ওর মনে স্বাভাবিক যে প্রশ্নটা আসার কথা, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে যে এই গঙ্গাটা আসছে কোথা থেকে, আর গঙ্গাটা যাচ্ছেই বা কোথায়? কারণ ও তো একটা ফ্লো দেখতে পাচ্ছে শুধু, ও ফ্লো এর মাঝামাঝি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই হ্যাঁ। গঙ্গা এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে, ও মাঝামাঝি দাঁড়িয়ে আছে। তাহলে ওর স্বাভাবিক প্রশ্ন, ও কেন, যে কোনো কারোর স্বাভাবিক প্রশ্ন, এবং এটা সবসময় খেয়াল করে দেখবে যে বাচ্চারা প্রচুর প্রশ্ন করে, ঠিক আছে? এবং এটা আমাদের খুব বড়দের গন্ডগোল, যে আমরা বাচ্চাদের প্রশ্নগুলোকে না থামিয়ে দিই, কিছু একটা দিয়ে ভুলিয়ে দিলাম, এ না মোবাইল দেখ, এই নে এটা কর, অন্য এটা কর। এটা থামানো উচিত নয়। ওইটা থামানো মানে হচ্ছে আমি বাচ্চাকে আসলে ডাল করে দিচ্ছি। বিকজ বাচ্চারা আর বাই ডিফল্ট সায়েন্টিস্ট, বাই ডিফল্ট সায়েন্টিস্ট। তারা যে কোনো কিছু দেখে প্রশ্ন করে যে এটি কি। কারণ আমরা তো ওখান থেকে এসেছি যে, ফলে এটা বলে, বহু বড় বড় মানুষ বলে গেছে যে, মানে আমি অনেক নোবেল লরিয়েটের ইন্টারভিউতে দেখেছি তারা এটা বলে, যে কেউ জিজ্ঞেস করে যে একজন সায়েন্টিস্ট হতে গেলে কি লাগে, জিজ্ঞেস করলে সে উত্তর দেয় যে তোমার মধ্যে যে ছোট্ট বাচ্চাটা আছে, তাকে মেরে না ফেলে তাকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি তোমার 45 বছর 50 বছর, মানে যখন তোমার বয়স আর কি, সেই সময় যদি তোমার ভিতরে ওই কিউরিয়াস বাচ্চাটাকে তুমি বাঁচিয়ে রাখতে পারো, ইউ আর এ সায়েন্টিস্ট। আর এর বেশি কিছু করতে হবে না। তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
এইরকম একটা ফ্লো যখন সে দেখছে, সে যতটা দেখতে পাচ্ছে সেই নিয়ে তো তার অন্য প্রশ্ন থাকতে পারে, কিন্তু মেইন যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে আমি যতটা দেখতে পাচ্ছি না তার বিয়ন্ডে কি আছে, আর আমি এই দিকেও যতটা দেখতে পাচ্ছি তার ফ্রন্টে কি আছে। অর্থাৎ ও এই গল্পটার মূল যে লেখাটা, সেই লেখাটাতে বাচ্চা জগদীশচন্দ্র এই নদীকেই প্রশ্ন করে যে নদী তুমি কোথা হতে আসিয়াছো, ঠিক আছে? আচ্ছা, হুম আরেকটা প্রশ্ন কেন করে না যে তুমি কোথায় যাইতেছো? মোস্ট প্রবাবলি যেহেতু জগদীশচন্দ্র কলকাতার লোক, আর নদীটা কলকাতার কাছাকাছি অঞ্চলেই মোহনা, তার সমুদ্রের সাথে গিয়ে সে মিশছে, ফলে ও নদী কোথায় যাচ্ছে সেটা জানতো মোস্ট প্রবাবলি। কিন্তু যেটা জানতো না সেটা হচ্ছে নদী কোথা থেকে আসছে। নদী সেই পাহাড়ের কোন ওপর থেকে আসছে, বহু দূর, সেই উত্তরাখণ্ড এইসব জায়গা থেকে আসছে। ফলে ও জানতো না যে নদী কোথা হতে আসছে, নদী কোথায় যাচ্ছে এটা হয়তো ও জানতো মোস্ট, এটা আমার আমার আন্দাজ। সেই জন্যই ও দুটো প্রশ্নের জায়গায় একটা প্রশ্ন করছে। সায়েন্সও বেসিক্যালি এই দুটো প্রশ্নই করে, শুধু নদীর জায়গায় ও বসিয়ে দেয় যে এই যে আমাদের যে রিয়েলিটি, আমাদের রিয়েলিটি, আমাদের আশেপাশে আমরা যা দেখছি, এগুলো কোথা হতে আসিয়েছে আর কোথায় যাইতেছে, where it came from and where we are heading. So basically সায়েন্স দুটো প্রশ্ন জিজ্ঞেস করে। Science is basically concerned about two simple question. কি কি সেটা? নাম্বার, মানে কোনটা নাম্বার ওয়ান কোনটা টু, নাম্বার টু, ইট ডাজেন্ট ম্যাটার। সেটা হচ্ছে যে হোয়াট ইজ দিস রিয়েলিটি, where it came from, and where it heading. সিম্পল দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নই আখেরে, এই দুটো প্রশ্নই আলটিমেটলি সায়েন্সকেই ডেভেলপ করে। হ্যাঁ, তার সাইড এফেক্ট হিসেবে আমরা কম্পিউটার পাই, আমরা মোবাইল ফোন পাই, আমরা অ্যামাজন পাই, আমরা হোয়াট এভার পাই, যা পাই আর কি, রেফ্রিজারেটর আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় আছে, মাইক্রোওয়েভ আছে, এক্সেট্রা এক্সেট্রা। These are the side effect of scientific endeavor. But science is concerned about two question basically. যে এই যে আমাদের আশেপাশে আমরা যা দেখছি, এটা সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না, কিছুই জানি না। হুম, মানে এর যে স্কেল, এর স্কেল ভাবলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে জাস্ট সিম্পলি তুমি যদি ভাবো যে আর্থ আর্থ ইজ হিউজ, তোমার রেসপেক্ট টু দ্য হিউজ, তাই না? তোমার লেন্থ হচ্ছে মেবি মেরে কেটে 1 or 2 মিটার, এটা হুম অ্যাভারেজ হিউম্যানের লেন্থ হচ্ছে 1 or 2 মিটার। সেখানে আর্থের রেডিয়াস কত? মোটামুটি 7,000 মিটার, ঠিক আছে? সরি, 7,000 নয়, 7,000 কিলোমিটার। হ্যাঁ, হুম তো কিলোমিটার মানে 10⁻³ আবার, ঠিক আছে? সো হিউজ, আমাদের রেসপেক্টে ইট ইজ হিউজ। তো আমি যদি একটা হিউম্যান ভাবি, এখানে হিউম্যানের অ্যাভারেজ হাইট হচ্ছে 1 or 2 মিটার। হুম সেখানে আর্থের রেডিয়াসই হচ্ছে মোটামুটি কিলোমিটার, অর 6500 × 10⁻³ মিটার, ঠিক আছে? ফলে আমাদের রেসপেক্টে আর্থ ইজ হিউজ, হিউজ। আবার আমি যদি ভাবি যে দেখবে জুপিটার, জুপিটারের ছবি দেখেছো কখনো? হ্যাঁ দেখেছি। জুপিটারের দেখবে এই গায়ে একটা এরকম রেড স্পট আছে, এটাকে হুম বলাই হয় যে গ্রেট রেড স্পট, ঠিক আছে? হ্যাঁ দেখেছো, মনে পড়ছে? হুম ওই রেড স্পটটার মধ্যে তিনটে আর্থকে এইভাবে বসিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তো ওই রেড স্পটটার সাইজ, যেটা জুপিটারের ভেতরে একটা ছোট্ট স্পট, সেই স্পটটা বেসিক্যালি তিনটে আর্থকে সাইড বাই সাইড বসিয়ে দেওয়া যায়। তাহলে ভাবো যে জুপিটারের ভিতরে কতগুলো আর্থকে ফিট করা যায়, ঠিক আছে? হ্যাঁ আবার আমরা যদি সানে চলে আসি, সানের ভিতরে আবার
কয়েক থাউজেন্ড জুপিটারকে ফিট ইন করে দেওয়া যায়, ঠিক আছে। হুম। 1000, তার মানে তো আর্থ তো মিলিয়ন বিলিয়নে হবে। আর্থ হচ্ছে মোটামুটি 30 30 মিলিয়ন আর্থ বোধহয়, ঠিক আছে। আমি কম্পারিজনটা করেছিলাম একবার, দাঁড়াও, সরি 1.3 মিলিয়ন আর্থ, 30 মিলিয়ন বলছি, 3 মিলিয়ন, 1.3 মিলিয়ন আর্থ, হ্যাঁ এটা। হুম। হ্যাঁ, তো মোটামুটি কত, 13 লাখ আর্থ আমরা প্লেস করতে পারি সানের ভিতর, হুম। ঠিক আছে। সো সান ইজ হিউমাঙ্গাসলি লার্জার দেন আর্থ, আর আমাদের রেসপেক্টে তুলনাই চলে না। আবার সান হচ্ছে মোটামুটি আমাদের ইউনিভার্সের যত ধরনের স্টার আমরা এখন অব্দি আবিষ্কার করতে পেরেছি, সান হচ্ছে মোটামুটি একটা ওই মিডিল সাইজের স্টার। অর্থাৎ সানের থেকে বড় বড় স্টার প্রচুর আর আছে, আছে। মানে এই, হ্যাঁ এই মুহূর্তে তুমি যদি বাইরে গিয়ে তাকাও, তুমি মাথার উপরে বেতেলগুসকে দেখতে পাবে। বেতেলগুস সানের থেকে কয়েক টাইমস বেশি, মানে মোর দেন বেতেলগুস মানে? 10। বেতেলগুস একটা একটা স্টারের নাম, ঠিক আছে, যেটা এই ও। মুহূর্তে আমাদের মাথার উপরেই আছে, ঠিক আছে। তো ওরাইয়ান যে স্টার ক্লাস্টার, কি বলে, স্টার কনস্টেলেশনটা আছে, তার মাথার যে স্টারটা, ঠিক আছে, ইয়েলো কালারের হয়। তো হুম। সান, মানে এটা তো বললাম তো, বেতেলগিউস তো সানের থেকে মাত্র কয়েক টাইমস, মানে 10 টাইমস হবে হয়তো, কিন্তু দেয়ার আর কি বলে, স্টার্স হুইচ আর 1000 or মেনি টাইমস লার্জার দ্যান সান, ঠিক আছে। আচ্ছা, এইরকম আমাদের গ্যালাক্সিতে প্রচুর সান আছে, আর তাদের আহ, অ্যারাউন্ডে প্ল্যানেট আছে। তা হুম। আমাদের গ্যালাক্সিতে মোটামুটি কতগুলো এরকম সোলার সিস্টেম আছে? আম, সেটা তো জানি না। আন্দাজ, গেস। হবে, অনেকগুলো হবে। মানে অনেক মানে কত, ফিউ লাখস, অ্যারাউন্ড ফিউ অ্যারাউন্ড মিলিয়ন্স? অ্যারাউন্ড মিলিয়ন্স এর হবে। মিলিয়ন্স, অ্যাকচুয়ালি ইটস ট্রিলিয়ন্স, at around 3 to 4 trillion star. Trillion means 1 trillion means one lakh crore বোধহয়, 1 trillion means, ঠিক আছে। মানে একটা গ্যালাক্সিতে? ইয়েস, একটা গ্যালাক্সিতে 2 to 3 ট্রিলিয়ন সোলার সিস্টেম থাকে, ঠিক আছে। ইউনিভার্সে কটা গ্যালাক্সি আছে? আসছি, এইরকম কি বলে, গ্যালাক্সি যে বললাম এইরকম যে গ্যালাক্সি পেলাম আমরা, যেখানে 2 to 3 মিলিয়ন ইয়ে আছে, কি বলার নাম, সান আর প্ল্যানেট। সান অ্যান্ড সোলার সিস্টেম, ঠিক আছে। এরকম হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড, মানে কয়েক হান্ড্রেড থেকে কয়েক থাউজেন্ড গ্যালাক্সি মিলে তৈরি করে একটা গ্যালাক্সি ক্লাস্টার, ঠিক আছে। আচ্ছা, আর অমনি ক্লাস্টার কটা আছে? ক্লাস্টার কটা আছে, ক্লাস্টার হচ্ছে যে আবার এরকম অফ থাউজেন্ড গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে তৈরি হয় গ্যালাক্সি সুপার ক্লাস্টার, কটা ঠিক আছে। সুপার ক্লাস্টার হয়? প্রচুর প্রচুর, হিউজ, ঠিক আছে। আমাদের অবজারভেবল ইউনিভার্সে দেয়ার আর বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি সুপার ক্লাস্টার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবজারভেবল, এই যে অবজারভেবল ইউনিভার্স বলছি, এটার গল্প আমরা পরে কোনো একদিন বলবো, যে অ্যাকচুয়াল ইউনিভার্স কতটা আমরা জানিও না, জানতে পারবো না, ঠিক আছে। আমাদের একটা লিমিট আছে, ওই জন্য আমরা বলি ওটা অবজারভেবল ইউনিভার্স। যতটুকু ইউনিভার্সকে আমরা অবজার্ভ করতে পারি, তার বিয়ন্ডেও ইউনিভার্স মোস্ট প্রবাবলি আছে। হ্যাঁ, কিন্তু আমরা শিওরলি বলতে পারবো না, কারণ আমরা জানতে কোনোভাবেই সেটাকে জানতে পারছি না, বুঝতে পারছি না, ঠিক আছে। সো ইউনিভার্স ইজ হিউমাঙ্গাসলি লার্জ, মানে আমার তোমার রেসপেক্টে হিউমাঙ্গাসলি লার্জ। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, মানে আমার তো মাঝে মাঝে এটা ভাবতেই অবাক লাগে যে হোয়াট আই এম ডুইং হিয়ার। মানে এইগুলোর কি আদৌ কোনো মানে আছে? যখন আমি আমি প্রচুর আকাশ, স্টার গেজ করা যাকে বলে আর কি,
সেটা করি। তো যখন এরকম কোনো একটা ফাঁকা, এই কিছুদিন আগে আমি একটুখানি কাজে গ্রামাঞ্চলের দিকে গেছিলাম, ওখানে তো স্কাই খুব পরিষ্কার স্কাই হয়। তো তারা দেখতে দেখতে আমি ভাবছিলাম যে এই যে এক একটা তারা, মানে আমরা আকাশে যে তারাগুলো দেখতে পাই খালি চোখে, সেগুলো হচ্ছে আমাদের নিজেদের গ্যালাক্সির তারা, ঠিক আছে। তার বিয়ন্ডে দেখতে গেলে আমাদেরকে টেলিস্কোপ লাগবে। এখন এই যে আমাদের গ্যালাক্সিরও যে যে পরিমাণ তারা, এত 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 তারা, এবং তার এক একটা সাইজ কি হিউমাঙ্গাসলি বিগ। আমাদের গ্যালাক্সিটাই কি হিউম্যাঙ্গাসলি বিগ, আমাদের গ্যালাক্সিটা, এটা যদি আমাদের গ্যালাক্সি হয়, মোটামুটি একটা স্পাইরাল গ্যালাক্সি আমাদের, তাহলে গ্যালাক্সির এই মাথা থেকে এই মাথা হচ্ছে 1 লাখ লাইট ইয়ার্স। ডিস্টেন্সটা হচ্ছে 1 লাখ লাইট ইয়ার্স। 1 লাইট ইয়ার্স মানে, ক্যালকুলেট করেছো কোনোদিন কত কিলোমিটার? না। লাইট ইয়ার্স জানো তো? হ্যাঁ, লাইট ইয়ার জানি। হুম। সো ইট ইজ বেসিক্যালি 1 সেকেন্ডে লাইট ট্রাভেল করে 3 লাখ কিলোমিটার। সো 3 লাখ, এটা 1 সেকেন্ডে, 1 আওয়ারে হচ্ছে 360, সরি, 3600 seconds, and multiplied by 24 multiplied by 365, whatever the amount it is, ঠিক আছে, that is 1 light year, and we are talking about 1 lakh light year. That is the length of our galaxy only. তাহলে এই হিউমাঙ্গাসলি ওয়ার্ল্ড, লার্জার একটা দুনিয়াতে আম, আমরা ওখান থেকে প্রশ্নগুলো আসে যে হোয়াট উই আর ডুইং হিয়ার, হোয়াই ইট ইজ হোয়াট ইজ সো, মানে আমরা যা দেখতে পাচ্ছি তা কেন এরকম, ঠিক আছে। এবং সায়েন্স ওই প্রশ্নগুলো করে চলছে, এবং আমাদের কাছে এখনো খুব পরিষ্কার পরিষ্কার উত্তর নেই। আহ, আছে, আমরা বিগ ব্যাং বলে একটা মডেল ডেভেলপ করেছি, যে মডেলটা বলে ইউনিভার্স কি করে ক্রিয়েট হলো, কিন্তু সেই মডেলেও অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। হোয়াট ইজ টাইম, এগুলো আমরা যত এই আমাদের এই আলোচনায় যত এগোবো, ওই জন্য আমি প্রথমেই বলে নিলাম যে আমি বেসিক্যালি গল্প করবো, ঠিক আছে। ওই গল্প করতে করতেই আমরা শিখবো, এবং এই গল্পগুলোই আসল, এইটাই সায়েন্স। ওই তোমাদের স্কুলে যেটা পড়ায় ওটা সায়েন্স নয়। স্কুলে কেন, চারিদিকে যেটা পড়ানো হচ্ছে ওটা সায়েন্স নয়। হ্যাঁ, ওটা জাস্ট একটা মেকানিক্যাল ব্যাপার। 2-4টে অঙ্ক শেখালো, এটা এই অঙ্কটা কিভাবে করতে হয়, ওই অঙ্কটা কি করে করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা, খতম। যারা ওই অঙ্কগুলো শেখাচ্ছে তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করা হয় যেটা কেন করবো, বলতে পারবে না। আর আমার, মানে ওই যে বললাম না যে আমি কাইন্ডা, মানে আমি এখনো নট এ অ্যাকনলেজ সায়েন্টিস্ট, বিকজ আমি এখনো সেই রাস্তায় আছি। কিন্তু যেহেতু এখনো সায়েন্স নিয়ে কাজ করি, ওই বললাম যে সায়েন্সের সায়েন্টিস্ট হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের ভিতরের ওই চাইল্ডিশ ব্যাপারটাকে বাঁচিয়ে রাখা। তো আমার আমার মধ্যে ওই চাইল্ডিশ ব্যাপারটা আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তার সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যে আমি কোনো কিছু, কেউ আমার মাথায় বন্দুক রেখেও যদি বলে যে এইটা না এরকম, তুমি এটা মেনে নাও, মানার কোনো দরকারই নেই। মানবো কেন, আমাকে বোঝাও কি ব্যাপার। ওই আবার যেখান থেকে ক্লাস শুরু করেছিলাম ওখানে ফিরে যাই, রিচার্ড ফাইনম্যানের কথা, যে ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন সামথিং ইন সিম্পল টার্মস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। ফলে যেখানে সায়েন্স যেভাবে খুশি যা পড়াচ্ছে, কমপ্লেক্স জিনিসকে যদি সিম্পল টার্মসে তুমি বলতে না পারো, তাহলে তোমার কাছে ওটা কমপ্লেক্স, তুমি বোঝো না, তুমি শুধু বোঝার ভান করছো। হুম। আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনাটা কিন্তু খুব সহজ আলোচনা নয়। আমরা কি কি আলোচনা করেছি, আমরা বায়োলজি, এভলিউশনারি বায়োলজি নিয়ে আলোচনা করেছি, আমরা হিস্টোরিক্যাল টাইম লাইন নিয়ে আলোচনা করেছি, সায়েন্স সেখান থেকে কিভাবে ডেভেলপড হয় সেইটা নিয়ে কথা বলেছি, আমরা ইউনিভার্স, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এক্সেট্রা এক্সেট্রা নিয়ে কথা বলেছি। এই প্রত্যেকটা আলোচনায় যথেষ্ট কমপ্লেক্স জিনিস ডিল করেছে। এবার তুমি বলো যে তুমি কতটা বুঝতে পেরেছো। পেরেছি। আচ্ছা, মানে এই পাড়ার মধ্যে একটা এনজয়মেন্ট আছে না, নেই? হ্যাঁ। নাকি হ্যাঁ বাবা মা পড়তে দিয়েছে, একজন স্যার বলছে, পড়ে নিচ্ছি, না, না। এটা আজকে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভ। যে আমরা যখন ক্লাসটা করতে বসবো, বা তোমার যদি একটা ক্লাস শিডিউল থাকে, লেটস সে আজকে বিকালে একটা ক্লাস শিডিউল আছে, তোমার জন্য সকালে উঠে মনে হয় যে বাহ, আজকে তাহলে ক্লাস আছে, তাহলে আজকে 2 ঘন্টা বেশ অনেক কিছু জানা যাবে। তো এই ফিলিংটা দরকারি। এইটা নয় যে হ্যাঁ আজকে পড়া হবে, পড়তে হবে, ঠিক আছে, কারণ বাবা মা পড়তে বলেছে, বা
আমি নিজেই নিজেকে পড়তে বলেছি, হোয়াট এভার, কারণ পড়লে আমি ওটা পাস করতে পারবো, সেখানে 5 নাম্বার বেশি পাবো। দিস ইজ নট, এটা আমার সাথে ওয়ার্ক করবে না। ওগুলো সাইড এফেক্ট। যেমন সায়েন্স দুটো বেসিক প্রশ্ন করে, কিন্তু তার সাইড এফেক্ট হচ্ছে আমরা কত কিছু করে ফেলি। আমাদের হাতে স্মার্টফোন আছে, এই জুম কলে তুমি কোথায় বসে আছো, তোমার বাড়িও আমি চিনি না, আমি আমার বাড়িও তুমি চেনো না, জুম কলে আমরা কথা বলছি, ঠিক আছে? এই সমস্ত হচ্ছে সায়েন্সের ওই দুটো কোশ্চেনকে জিজ্ঞেস করার সাইড এফেক্ট। ঠিক তেমনি আমরাও সায়েন্স পড়তে গিয়ে সায়েন্সটাকে বুঝবো টু ইট স্কোর। আর সেটা বুঝতে গিয়ে আমি পরীক্ষায় এমনি 5 নম্বর বেশি পাবো, কখনো কমও পেয়ে যেতে পারি, যে হ্যাঁ ঠিক আছে প্রিপারেশন ঠিক হলো না, পেয়ে কোথাও একটা পাচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? সো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আজকের ক্লাস আমরা এখানেই থামছি। না। বেশ, ঠিক আছে, তাহলে পরের শনিবার আমরা আবার কথা বলছি। ঠিক আছে। ঠিক আছে।